আমরা জেন ব্যাচ 2 এর থার্ড ক্লাসের আলোচনা আছি, যেটা বেসিক লেভেলের থার্ড ক্লাস। আমরা এখনো কাউন্ট জেন ক্লাস স্টার্ট করি নাই। আমরা ষষ্ঠ ক্লাসে গিয়ে কাউন্ট নাম্বার 1 করব, রাইট? আর প্রজেক্টরটা দিয়ে দিচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে স্টেটমেন্ট, আর অ্যাসাইনমেন্ট একটা আছে। কিছুক্ষণের মধ্যে হায়দার আলী আসবে, আপনাদের কাছ থেকে অ্যাসাইনমেন্টটা পেন ড্রাইভেই কালেক্ট করবে, আর সাইটে আপলোড করতে হবে। হ্যাঁ, দিয়ে দিয়েছেন না? হ্যাঁ, সাইটে আপনারা আপলোড করতে পারেন আমাদের গ্রুপে। হ্যাঁ, এবং ওখান থেকে আমরা কালেক্ট করব। সো অ্যাসাইনমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সো আমাদের ক্লাস নাম্বার 3 জেন্ডের বেসিক ক্লাস 3, আর কাউন্ট ক্লাস শুরু হয় মানে ক্লাস নাম্বার 6 থেকে, যেটা মূল ক্লাস জেন্ডের ক্লাস নাম্বার 1 সিলেবাস অনুযায়ী, রাইট? আমরা সিলেবাস থেকে পেছনে আছি এবং বেসিক বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করছি। আমরা লাস্ট দুইটা ক্লাসে ভেরিয়েবল এবং অপারেটর নিয়ে কথা বলেছি। আজকের ক্লাসে আমরা স্টেটমেন্ট নিয়ে কথা বলবো। তো স্টেটমেন্টের আলোচনাটা শুরু করার আগে আমি কিছু টাইম দিব আপনাদের, একটু চোখ বোলানোর জন্য। যে কোনো সাইট থেকে, আপনি টিউটোরিয়াল পয়েন্ট থেকে দেখতে পারেন, W3 স্কুলস, 8টা স্টেটমেন্ট, বেসিক 8টা স্টেটমেন্টের অনেক প্রকারভেদ আছে, যেটা আমি জেন ক্লাসে ডিটেলে যাব। বাট বেসিক লেভেলে যখন আমি স্টেটমেন্ট বলছি, দুই ধরনের স্টেটমেন্ট হয়, কন্ডিশনাল অ্যান্ড রিপিটেড। কন্ডিশনাল স্টেটমেন্ট আছে 4টা, রিপিটেড স্টেটমেন্ট আছে 4টা। তো আমি যদি ঠিক এভাবে বলি, ডিসপ্লে আসে নাই কেন? আসে নাই, এবার আসে? আসে। একটু বড় করে নেই। আমি এখানেই লিখছি। আমি আমার পার্সোনাল ল্যাপটপটা ডাক্তারখানায় রেখে আসলাম, তো আসতে সময় লাগবে। অনেক সেটআপ টেটআপের গন্ডগোল আছে, আমি লাইভ ক্লাসরুমে ঢুকতে পারছি না। সো এখন নোটপ্যাড ইউজ করছি আপাতত। নেটবিনসে যাব কোডিং এর সময়। পিএসপি স্টেটমেন্টস, স্টেটমেন্টস নিয়ে যদি বলি, তাহলে 1 নম্বরে আছে হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টস, আর 2-এ আমি রাখবো রিপিটেড স্টেটমেন্ট। আর কন্ডিশনাল সেগমেন্টকে আমি মূলত 4 ভাগে ভাগ করতে পারি, বা 4 ধরনের কন্ডিশনাল স্টেটমেন্ট আছে। প্রথমটা হচ্ছে ইফ, দ্বিতীয়টা হচ্ছে ইফ এলস, তৃতীয়টা হচ্ছে ইফ এলস ইফ, আর 4 নাম্বার স্টেটমেন্ট হচ্ছে সুইচ। ওকে, সো এক একজনের সিনটেক্স এক এক রকমের, এদের কাজের ধরন কি, কিভাবে কি করে, এগুলো নিয়েও বিস্তর আলোচনা আছে। আমি 8টা স্টেটমেন্টে আজকে কনসেন্ট্রেট করব, বা 7টা স্টেটমেন্টে বেসিক্যালি আমি কনসেন্ট্রেট করব। 7টা বেসিক্যালি কেন বলছি, রিপিটেড স্টেটমেন্ট, একে আমরা নর্মালি বলে থাকি লুপ। এই লুপের মধ্যে একটা লুপ আছে, সেটা হচ্ছে ফর ইচ লুপ। এই লুপটা অ্যারে নিয়ে কাজ করে, আর আমরা অ্যারে এখনো শিখি নাই। অ্যারো শিখলে তখন আমরা ফর ইচটা আলোচনা করতে পারবো। দ্যাটস ওয়াই আজকে ফর ইচের আলোচনা হবে না। আমরা নেক্সট ক্লাসে যখন অ্যারে শিখবো, অ্যারে শেখার পরে ফর ইচের আলোচনা করব। ঠিক আছে? ওকে, সো অ্যারে ওই দিনটা আমরা অ্যারেও শিখবো এবং গ্লোবাল অ্যারেসও শিখবো। হ্যাঁ, পিএসপির গ্লোবাল অ্যারেস। তো আমরা যদি রিপিটেড স্টেটমেন্টের কথা বলি, সবচেয়ে
বেশি ইউজ রিপিটেড স্টেটমেন্ট অ্যাকচুয়ালি ফর, তারপরে আছে while, এটা সবচেয়ে কম ইউজ হয়। do while, এটা ডি হবে। আমি সিতে যাকে রাখবো, সি মূলত হচ্ছে ফর ইট। এটা আজকের দিনে আলোচনায় আসবে না। ওকে, এটা আজকের দিনের আলোচনায় আসবে না, বাকি সিনটেক্স গুলো আজকের দিনের আলোচনায় আসবে। সো আমি প্রথম অর্ধে নামাজের একটা ব্রেক দিচ্ছি, একটু দ্রুত নামাজ পড়ে আসতে হবে, 10 মিনিটস টাইম। আর আমি নামাজটা সেরে নিব। এর মধ্যে আর কি এই জিনিসগুলো একটু চোখ বোলাতে পারেন যারা নামাজে যাচ্ছেন না। ওকে, আমরা প্র্যাকটিক্যাল কিছু আলোচনা নিয়ে আসবো আর কি। শুরুটা যেভাবে হয়েছিল যে আজকে আমরা স্টেটমেন্ট শিখবো এবং 8টা স্টেটমেন্ট সম্পর্কে নলেজ ডেভেলপ করব। হ্যাঁ, এই সিনটেক্স গুলো কিভাবে লিখতে হয় এবং কিভাবে তারা কাজ করে। হ্যাঁ, এই সিনটেক্সের কাজ কি সেটা আমরা একটু ভালো মতো বুঝে নেওয়ার চেষ্টা করব আজকের দিনে। তো কোশ্চেন থাকলে সঙ্গে সঙ্গে আসতে হবে। আলোচনা করতে করতেই প্রবলেমের সলিউশন দেয়া হবে, টাইপ করে করে এক্সাম্পল গুলো সাথে সাথে করারও চেষ্টা করবেন, বাসায় গিয়ে প্র্যাকটিসও করবেন বেশি বেশি করে। তো আমরা সার্ভারের মধ্যে একটা ফোল্ডার নিয়েছি জেন্ট ব্যাস 2, এর মধ্যে আমি একটু সাব ফোল্ডার তৈরি করছি ডে 03 তে। আর ডে 03 এর আন্ডারে আমি নতুন করে একটা পিএসপি ফাইল নিচ্ছি স্টেটমেন্টস নাম। পিএসপির ফাইল আমরা জানি সুন্দর করে জেনারেট হয় জাস্ট পিএসপি সিনট্যাক্স সহ, এবং কমেন্টস একটা সাইন আছে সেটা আমরা দেখেছি। যে বিষয়টা স্টেটমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কেন স্টেটমেন্ট ইউজ হবে, তাই না? ফার্স্ট কোশ্চেনে আসবে যে স্টেটমেন্ট কেন ইউজ হবে, মানে লাগবে কেন। আমরা তো ভেরিয়েবল কেন হবে সেটা আমরা বলেছি, যে কোনো একটা প্রবলেম সলভ করতে গেলে আপনাকে, মানে রিয়েল লাইফের কোনো প্রবলেম সলভ করতে গেলে আপনাকে ভ্যালু কোথাও না কোথাও রাখতেই হবে, ম্যান্ডেটরি, ধরে রাখতে হবে, রাইট? আপনি যদি পাটিগণিতের কথা বলেন, পাটিগণিত কি রিয়েল লাইফের ম্যাথ না? তো ওখানে যদি আপনি কোনো ভ্যালু না ধরেন আপনি তার সলিউশন দিতে পারবেন? প্রোগ্রামিংও তাই, যে আপনাকে ভ্যালু ধারণ করে রাখতে হবে, কোথাও কোথাও একটা ভ্যালু, কোথাও একাধিক ভ্যালু রাখতে হবে। এই কারণে পিএইচপিতে দুই ধরনের বা দুইটা স্পেসিফিক সিনট্যাক্স আছে যা শুধু ভ্যালু ধারণই করে। ভেরিয়েবল একটা সিঙ্গেল ভ্যালু নেয়, আর অ্যারে একাধিক ভ্যালু নেয়, একই নামের এগেনস্টে একাধিক ভ্যালু। লজিক, যদি আমি লজিক ডিফাইন করতেই না পারি, বুদ্ধি খাটাতেই না পারি, প্রবলেম সলভ করতে পারবো? বুদ্ধি খাটানোর জন্য আপনাকে এই ম্যাথমেটিক্যাল সিনট্যাক্স লাগবে, দ্যাট মিন্স অপারেটর গুলো লাগবে, এবং অপারেটর প্রপার ইউজ করে বুদ্ধিগুলোকে সেগমেন্ট সেগমেন্ট করে আপনাকে কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে, রাইট? তো আমি যে স্টেটমেন্ট নিয়ে কথা বলছি, রিপিটেড স্টেটমেন্ট এবং কন্ডিশনাল স্টেটমেন্ট, এরা মূলত ব্লক অফ কোড নিয়ে কাজ করে। ব্লক অফ কোড বলতে বোঝাচ্ছি এরকম ব্লক, কার্লি দিয়ে সেটাকে নির্ধারণ করা হয় যে ব্লকে কত কোড থাকবে। কার্লি দিয়ে নির্ধারণ করা হয়। তো কার্লির ভেতরের কোডগুলোই ব্লকের কোড, রাইট? ব্লক এক্সিকিউট হবে কি হবে না সেটা কন্ডিশনাল স্টেটমেন্ট ডিসিশন নেয়, রাইট? আর রিপিটেড স্টেটমেন্ট হচ্ছে এই কার্লির ভেতরের কোডগুলোকে বারবার এক্সিকিউট করার জন্য সিনট্যাক্স, যে কোনো কোনো সময় আমাকে একবার ইউজ করতে হবে, এক্সিকিউট করতে হবে, বাট কন্ডিশন অনুযায়ী। আবার কখনো কখনো ওই কোডটাকে বারবার করে আমাকে এক্সিকিউট করতে হবে, যে সংখ্যাটা আমার নিজেরও জানা নেই। এক্সাম্পল হিসেবে যদি আমি বলি যে আপনি যখন আপনার ফেসবুকের অ্যাকাউন্ট খুলেছেন তখন আপনার ফিডে কোনো কিছু নেই, কারণ আপনার কোনো ফ্রেন্ড নেই। আপনি যদি একটা পোস্ট দেন ওইটাই আপনার ফিডে আসবে যতক্ষণ না আপনার ফ্রেন্ড আসছে।
ফ্রেন্ড যদি আপনি ক্রিয়েট করতে পারেন তখনই তার ফিডগুলো আপনার ওয়ালে আসা শুরু করছে। এখন যে সিচুয়েশন, যাদের ফ্রেন্ডের সংখ্যা লাইক মোর দেন 100 বা 200, তার ফিড কখনোই শেষ হবে না। স্ক্রল যত করতে থাকবেন সেই স্ক্রল আসতেই থাকবে। আমি বুঝতে পেরেছি? তার মানে কি ওখানে কোনো লিমিট নেই ডেটার। আবার আপনি ইমেল বক্স একটু খেয়াল করেন, আপনার কাছে হাজারো ইমেল আসতে পারে, পারে না? এবং সেই ইমেলগুলো একই প্যাটার্নেই আপনার কাছে আসছে, কে পাঠালো, সাবজেক্টটা আর তারিখটা, এবং সবার শেষের ইমেলটা আপনার সামনে এনে তুলে ধরছে। এর আগে হয়তো আপনার 10,000 ইমেল চলে আসছে আপনার ইনবক্সে, সেটা আপনি কিন্তু নেক্সট নেক্সট করে দেখতেই পারেন। সবই তো প্রিন্ট হচ্ছে, হচ্ছে না? সো এই কাজটা, একই ধরনের কাজ কে করবে? একটা ইমেল আসবে, একটা করে লাইন লিখে দেওয়া হবে। গুগলে একটা ইমেল আসলো, আপনার জন্য একজন ডেভেলপার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে, আপনার জন্য কোড লিখে দিল, প্রিন্ট হয়ে গেল, এরকম কিছু? নো। একটা সিনট্যাক্সের মাধ্যমে কোড এক্সিকিউট করা আছে। হুম। তো রিপিটেড স্টেটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, আর কন্ডিশনাল স্টেটমেন্ট না হলে আপনি কোনো প্রবলেমই সলভ করতে পারবেন না। তার মানে সেটার গুরুত্বও কিন্তু একেবারে কম না, রাইট? সো কোনো সময় হতে পারে যে আপনি এই কোডটা এক্সিকিউট করতে চাচ্ছেন, আবার ওই কোডটা এক্সিকিউট করতে চাচ্ছেন না, যে একটা হলে আরেকটা হবে না। হুম, একটা হলে আরেকটা হবে না। যেটা বলছিলাম, যে এই যে ব্লক, এই ব্লকের একটা ক্ষেত্রে বলছিলাম কন্ডিশনাল, আরেকটাকে বলছিলাম আমরা রিপিটেড। সো আমি কন্ডিশনাল দিয়ে স্টার্ট করি, এবং কন্ডিশনাল স্টেটমেন্টের শুরুতেই যে লিস্টিংটা আছে, স্টেটমেন্টসের যে সিরিয়াল অনুযায়ী আমরা যদি বলি, ফার্স্টে আছে ইফ, তারপরে আছে ইফ এলস, এরপরে আছে ইফ এলস ইফ, অ্যান্ড দেন সুইচ। এই যে চারটা স্টেটমেন্ট বা চার ধরনের স্টেটমেন্ট, এরা কিভাবে কাজ করে সেটা একটু আমরা দেখার চেষ্টা করব। মনে করেন আমি কোন একটা প্রোগ্রামিং করছি, সেই প্রোগ্রামিং এর উপরে বেশ কিছু লাইনের পিএসপি কোড আছে, নিচেও বেশ কিছু লাইনের পিএসপি কোড আছে, এবং এই যে ব্লক, এই ব্লকের ভেতরেও বেশ কিছু লাইনের পিএসপি কোড আছে। ওকে, তো বিহেভিয়রটা কি হবে কোডিং এর? আমি প্রথম দিন একটু বলেছিলাম যে দুইটা ইঞ্জিন এখানে কাজ করে, একটা পার্সার আর একটা কি কম্পাইলার, রাইট? পার্সার আর কম্পাইলার। পার্সাররা কোডগুলোকে পার্স করতে করতে আসে, সিনট্যাক্স চেক করতে করতে আসে। হুম, এটা তো একটা সার্ভার, রাইট? সার্ভারের ভেতরে কোডগুলো এক্সিকিউট হবে। তো সার্ভারের দুইটা ইঞ্জিন আছে, একটাকে পার্সার বলা হয়, একটাকে কম্পাইলার বলা হয়। একজন খাতা কাটবে, আরেকজন মার্কিং দেবে, এরকম টাইপের। এটা বোঝাতে পেরেছি? সো একজন সিনট্যাক্স চেক করবে যে আমি যে কোডগুলো লিখছি তার সিনট্যাক্স ঠিক আছে কিনা, আমি যদি পিএসপি লিখি পিএসপির রুলস অনুযায়ী, রাইট? আর কম্পাইলার সেও বোঝে যে কোন সিনট্যাক্সের কি আউটপুট।
কম্পাইলার যখন এক্সিকিউট করে সিনট্যাক্স ধরে ধরে আউটপুট জেনারেট করে। ক্লিয়ার? সো যখন আমার পার্সার আসবে, আমার যদি 1000 লাইন থাকে 1000 লাইনই চেক করবে যে সিনট্যাকটিক্যাল মিস্টেক আছে কিনা। সে লজিক টজিক কোনো কিছু বোঝে না, সে শুধু সিনট্যাক্স বোঝে, রাইট? কম্পাইলার যখন আসবে, লাইক আমি যদি উপরে বলি যে এখানে আমার 500 লাইনস অফ কোড আছে, নিচে আমার 300 লাইনস অফ, হ্যাঁ অফ করে দেন রুস্তম, অফ করে দেন তো। হ্যাঁ 300 লাইনস অফ কোড আছে আমার এখানে। হাই হাই ওইটা দেন, ওকে। আচ্ছা 300 লাইনস অফ কোড আছে এখানে। আমি যদি বলি 100 লাইনস অফ কোড আছে, তো বেসিক্যালি কি করবে, পার্সার প্রত্যেকটা লাইন এক্সিকিউট করবে। 500 501 2, রাইট? 602 603, দেন 903 লাইনস অফ কোড সে প্রত্যেকটা লাইন এক্সিকিউট করলো। বাট কম্পাইলার কি করবে, কম্পাইলার এসে দেখবে যখন স্টেটমেন্ট ইফ এর ভেতরে দেওয়া আছে একটা কন্ডিশন, কন্ডিশন যদি ট্রু করে, কন্ডিশন বলতে বোঝাচ্ছে যে কন্ডিশন আমাকে রিটার্ন করবে কি বুলিয়ান, ট্রু আর ফলস। কন্ডিশন তো দুইটা স্টেটই রিটার্ন করে, তাই না? ট্রু হয় অথবা কি ফলস হয়। যদি ট্রু হয় দেন এন ভেতরের 100 লাইন অফ কোড সে এক্সিকিউট করবে, আদারওয়াইজ সে ভেতরে আসবেই না। বোঝা যাচ্ছে? সে আবার কোথা থেকে শুরু করবে, এই কার্লির পরের লাইন থেকে সে কম্পাইলিং শুরু করবে, ওই কোডটুকু আর কম্পাইল করবে না। কম্পাইল কি এক্সিকিউট করা, রাইট? তাহলে ইফ কি করে, যে ব্লক তৈরি করছে কন্ডিশন ট্রু হলে ভেতরে কম্পাইলারকে যেতে দেয়, আর কন্ডিশন যদি ফলস হয় কম্পাইলারকে যেতে দেয় না। কম্পাইলার যখন যাচ্ছে না আউটপুট জেনারেট হচ্ছে না, সেটা বোঝা যাচ্ছে? সো ইফ আমরা সহজে বলে থাকি এই কম্পাইলার পার্সারের সংজ্ঞা বাদ দিয়ে বলে থাকি ইফ এর কন্ডিশন ট্রু হলে ভেতরের কোড এক্সিকিউট হবে, ফলস হলে কোড এক্সিকিউট হবে না। সহজ কথা, এটা মনে থাকবে তো? হ্যাঁ, আর ডেপ বিষয়টা আমি বললাম যে কেন এই কাজটা হয়। ক্লিয়ার? নাইস। তো এইবার আমরা একটা কন্ডিশন বানানোর চেষ্টা করি। আমরা এই স্টেটমেন্ট ফাইলটাকে একটু রান করাই। COND সেটাকে কোনো কিছু বুঝতে পারছে না। এটা তো বেসিক্যালি কিছুই না কিছু, এর সামনে তো কিছু নেই, ডলার নেই, ডলার থাকলে ভেরিয়েবল হবে, ভ্যালু থাকলে ভ্যালু হবে, রাইট? তো এখানে কন্ডিশন বসাতে হবে। কন্ডিশন আমি কিভাবে বসাবো? ফর এক্সাম্পল আমি যদি এখানে a ইকুয়াল 100 বলি আর b ইকুয়াল 200 বলি, আমি বলছি a গ্রেটার দেন $b, রাইট? আমি যদি ভেতরে ইকো দেই $a greater than $b, এই যে কন্ডিশনটা যা কি এটা ট্রু অর ফলস? ফলস। a greater than b ফলস, দ্যাট মিন্স কন্ডিশন ফলস, আমার কোনো আউটপুট আসার কথা না, তাই তো? রাইট? আচ্ছা, ওসমান কি আসবে? ভেতরে যাবে, তারপরে কি হবে? মানে কন্ডিশনটা ট্রু, রাইট? কন্ডিশন ট্রু বিকজ a লেস দেন b, 100 লেস দেন 200, তো আউটপুটটা কি দেখাবে?
হ্যাঁ কি লিখেছি ডলার সাইন ভি, রাইট? বাট এখানে একটা বিষয় শেখার আছে, যে ডাবল কোট যদিও স্ট্রিং, বাট একটু খেয়াল করেন তো, এর কালার আর বি এর কালার কি একটু ডিফারেন্ট না? এই যে বাইরে এ বি এর মতো, তার মানে এ ভ্যালু কি 100, সেটা এখানে বসে যাবে। মানে ডাবল কোটের ভেতরে ডলার এ ভেরিয়েবল ডাবল কোট চিনতে পারে পিএসপি তে, আপনাকে কনফিউজ করতে পারে আউটপুটের জন্য। জেন যদি আপনাকে কনফিউজ করতে চায় এখানে, যে যদি ডাবল কোট হয় সিনারিও একরকম, সিঙ্গেল কোট হলে সিনারিও আরেক রকম, দুইটাই স্ট্রিং, রাইট? ডাবল কোট হলে এখানে আউটপুট দেখাবে 100 লেস দ্যান 200, কারণ ডাবল কোটের ভেতরে ভেরিয়েবলকে চেনা যায়, অ্যারেকে চেনা যায়। সিঙ্গেল কোটের ভেতরে সেটা চেনা যায় না। আমি একটা আউটপুট করে দেখাই। 100 লেস দেন 200, কারণ এর মান কত ছিল 100, বির মান কত ছিল 200, আউটপুট দেখালো। বাট স্ট্রিং কিন্তু সাইন দুইটা, আমি কি বলেছিলাম স্ট্রিং সাইন দুইটা? যদি না বলে থাকি আবার রিপিট করছি, স্ট্রিং সাইন দুইটা, একটা ডাবল কোটের ভেতরে যা থাকে সেটাও স্ট্রিং, সিঙ্গেল কোটের মধ্যে যা থাকে সেটাও স্ট্রিং। বাট সিঙ্গেল কোট ভেরিয়েবল বা অ্যারেকে চিনতে পারে না, রাইট? দেখেন কালারটা কি চেঞ্জ হয়ে গেছে না? এই লিখার মতো কালার হয়ে গেছে। যখন কালারটা পরিবর্তন হয়ে গেছে তখন তার মানে সে ভেরিয়েবলকে চিনতে পারছে না, সে আউটপুট দেবে ডলার এ লেস দ্যান ডলার বি। জাকির বোঝা গেছে? হুম? ওসমান আলী বোঝেন না? আচ্ছা, বেসিক্যালি ডলার এ মানে কি, এটা ভেরিয়েবল, ডলার বি এটা ভেরিয়েবল। যদি মানে স্ট্রিং সাইন দুইটা, মানে স্ট্রিং বলতে বোঝায় যে ভেতরে যা লেখা হবে সেটা টেক্সট আকারে যাবে। আপনি নাম্বারই দেন আর যাই দেন ওটা কি হয়ে যাবে, টেক্সট, সিম্পল টেক্সট। বাট যদি আমার স্ট্রিং সাইন হয় ডাবল কোটেশনের, ডাবল কোট দিয়ে স্ট্রিং হয়, তখন ভেরিয়েবল মান ধরে নেয়, মানে ভেরিয়েবল বোঝা যায় যে এটা একটা ভেরিয়েবল, ভেরিয়েবল ইমপ্লিমেন্ট হয়, বা ভেরিয়েবল, এটা বলা হয় যে ডাবল কোট ভেরিয়েবল চিনে। ডাবল কোটেশন স্ট্রিং ভেরিয়েবলকে চিনে, আর সিঙ্গেল কোটেশনটা ভেরিয়েবলকে চিনে না। যেহেতু চেনে না সে ওইটাই আউটপুট দিয়ে দেয়, ডলার এই আউটপুট চলে যাবে। আর যেহেতু চিনে ডাবল কোট, তখন তার মানটাকে আউটপুট দেখাবে। ক্লিয়ার? গুড। বাট আমাদের মূল প্রতিপাদ্য কি ছিল? ইফ। এটা বুঝেছে কিনা সবাই? সাইফুল বোঝা গেছে। আসিফ, হ্যাঁ আমাকে কিন্তু বলতে হবে। রিপন বোঝা যাচ্ছে? আওয়াজ দেবেন, আপনি একদম পেছনে আছেন। হুম? কি? আচ্ছা, এর ভ্যালু ডিক্লেয়ার না করি, মানে ভ্যালু দিব না, 100 দিব না, যা দেবেন তাই। আপনি যদি ওখানে না দেন, মানে আপনি ডিক্লেয়ার না করেন, এখানে এরর চলে আসবে, এ আনডিফাইন বলবে, কন্ডিশনও হবে না, কারণ এ ভেরিয়েবল এরর দেখাবে, ভেরিয়েবল তো নেই, এরর দেখাবে। গুড, আব্দুল্লাহ ধরতে পেরেছে। বাট সিচুয়েশন তো এত সহজ হবে না, তাই না? আমি তো যা স্বরেও পড়াচ্ছি, আপনাকে তো ওই আপেক্ষমান এই টাইপের কিছু একটা পড়তে হবে, তাই না? সো এরকম কিছুই কিন্তু থাকবে। বাট শুরু তো করতে হবে মানে স্টার্টিং পয়েন্ট থেকেই, রাইট? আমরা যদি অক্ষরগুলো চিনি, আমি শব্দ বানাতে পারবো, রাইট? একটু বুদ্ধি খাটাতে হবে। তো এখন যাচ্ছি পরবর্তী স্টেটমেন্টে। আমরা ইফটা কিছুটা শিখেছি, রাইট? এখন আরেকটু 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 পেঁচাই এখানে।
প্যাচটা হচ্ছে এরকম যে ইফের এই যে কন্ডিশনটা আমি দেখতে পাচ্ছি না, এই কন্ডিশনটা আমার যদি দুইটা কন্ডিশনের উপরে বেস করে হয়, আমি বুঝতে পেরেছি? একটু খেয়াল করেন, আমরা আমরা গতদিন কি এই অপারেটরটা শিখেছিলাম, নাম কি ছিল? অ্যান্ড অপারেটর। কোন টাইপের? লজিক্যাল। এর কাজ কি? দুইটা অপারেন্টই দেখে, রাইট? পাশের দুইটা কন্ডিশনই দেখে, দুইটা ট্রু হলেই ভেতরে আসে। আমি বিষয়টা বোঝাতে পেরেছি? বিট কমপ্লেক্স। আগে একটা কন্ডিশন ছিল, এখন দুইটা কন্ডিশন মিলে ফাইনাল আউটপুট। আমার এটাও ট্রু হতে হবে, এটাও ট্রু হতে হবে, দেন বোথ ট্রু হবে। আমার কন্ডিশন কি এখন? কি বলেন? কে বলবে? সাইফুল বলবে। ইফ ট্রু অর ফলস। তো ফাইনাল আউটপুট কি আমার? ফলস। সহজ যে আমার একটা ট্রু একটা ফলস, তো আমার ডেফিনেটলি ফলস, তাই না আব্দুল্লাহ? কারেক্ট? রিপন, তাই তো আমার কথা না? ফলস হওয়ার কথা, রাইট? একটু ক্লিয়ার হতে হবে যে আমার এ লেস দেন বি এটা ট্রু, বাট সি লেস দেন বি এটা ফলস, তাহলে আমার ফাইনাল আউটপুটটা ফলস। আমি ইফে ঢুকবই না, কারণ আমার আমার মূল প্রতিপাদ্য কি ছিল? ইফ এর কন্ডিশন ট্রু হতে হবে, দেন ভেতরে আমি আসবো। সো আমার ট্রু যে কোনো ভাবেই হতে হবে। আপনি যত লম্বা কন্ডিশনই লিখেন, ট্রু হলেই না ভেতরে আসবে। আমি সেটা বোঝাতে পেরেছি? এটা এক ধরনের। আবার আপনার সামনে এই বিষয়টাকে ভিন্নভাবে উপস্থাপন করা হতে পারে, আমি করছি আপনাদের সাথে, কনফিউজড করার জন্য। এটাকে বলা হয় নেস্টিং, নেস্টেড ইফ। এই আউটপুটটা ঠিক তখন দেখাবে যখন প্রথম ইফ ট্রু হবে, দ্বিতীয় ইফ ট্রু হবে, দেন ভেতরের আউটপুট দেখাবে। এটাকেই আমরা উপরে লিখেছিলাম অ্যান্ড দিয়ে, দুইভাবেই লেখা যায়। ওইটা দুইটা কন্ডিশন দিয়েছিলাম, আর এখানে দুইবার ইফ দিয়ে চেক করলাম, একই কথা। ওইটা বেশি ফাস্টার, এটা স্লোয়ার। দুইবার স্টেটমেন্ট চেকিং হবে, আর ওখানে একবারই কন্ডিশন চেক হবে। তো দুইভাবেই আমরা লিখতে পারি। এটা ক্লিয়ার হয়েছে? হুম? হ্যাঁ, উপরে উপরে যেটা হয় ওভাবেই লিখি। কোশ্চিন আছে কোনো? এটাকে নেস্টেড ইফ আমরা বলি। মানে ইফ এর মধ্যে ইফ ইউজ করতে পারি, ইভেন ইফ এর মধ্যে ইফ এলস ইউজ করতে পারি, ইফ এর মধ্যে ইফ এলস ইফ ইউজ করতে পারি, সেই ইফ এর মধ্যে আবার সুইচ ইউজ করতে পারি। আমি একদম পেঁচিয়ে একদম অন্যরকম করে ফেলতে পারি, খিচুড়ির মতো। পসিবল, হ্যাঁ? সিনট্যাক্স সঠিক থাকলেই হলো, আমার কাজের কাজ হলেই হলো। সো প্রোগ্রামিং যখন করবেন, প্রয়োজনে যে কোনো সিনট্যাক্সের মধ্যে যে কোনো সিনট্যাক্স ইউজ করার ক্যাপাবিলিটি তৈরি করতে হবে, রাইট? আপনারা পঞ্চম ক্লাসে যেটা শিখবেন ফাংশন, এই যাবৎকালে যা শিখছেন সব ওখানে গিয়ে ইমপ্লিমেন্ট হবে। এই সব কিছু দিয়ে আপনার সলিউশন। এই ওয়ার্ল্ডে যত বড় বড় সাইট, ফেসবুক দেখছেন, এই ভেরিয়েবল, অপারেটর, স্টেটমেন্ট আর ফাংশন, বলুন ফাংশন তো এগুলো দিয়ে তৈরি হচ্ছে, অ্যারে, এই দিয়েই, এর বাইরে আর কিচ্ছু নাই। অ্যারে তো অ্যারেই, হ্যাঁ, সবগুলোই ইউজ আছে, সবগুলোরই ইউজ আছে। সো ভেরিয়েবল, অপারেটর, স্টেটমেন্ট আর এই দিয়েই সবকিছু। প্রোগ্রামিং এর স্ট্রাকচার আছে, ফাংশন বলে মানে কোড ইউজ করার সিস্টেম আছে, বাট মূল জিনিসটা কি? মূল সিনট্যাক্স হচ্ছে এগুলোই।
বোঝাতে পেরেছি? তার মানে কি এদের পাওয়ার অনেক, এইগুলো দিয়েই মানে অনেক কিছু করে ফেলা সম্ভব, রাইট? আচ্ছা, সো আমরা ইফ শিখছিলাম, এখন আমরা শিখি ইফ এলস। আমি প্র্যাকটিসের সময় দেব ইফ শেখার পর, মানে এলস ইফ এলস শেখার পর আমি এই দুটার প্র্যাকটিসের জন্য আলাদা করে সময় দিচ্ছি। আমি যাকে জিজ্ঞেস করব, ওসমান, আউটপুট কি হবে? দুইটা পার্ট, আমি একটু বলে নিই। ইফ আর এলস এর দুইটা পার্ট। ব্লক আগে ছিল একটা, এখন ব্লক কয়টা? দুইটা। বাট স্টেটমেন্টের রুলস অনুযায়ী ব্লক আমার 1000টা থাকলেও একই ব্লকে একটা ব্লক এক্সিকিউট হবে, একবার যখন সে কোড রান করাবে যে কোনো একটা ব্লক এক্সিকিউট হবে। সো ইফ আর এলস এর দুইটা ব্লক আছে, বাট এক্সিকিউট করবে কোনটা? রুলস অনুযায়ী যে কোনো একটা, রাইট? যদি কন্ডিশন ট্রু হয় ইফ, ফলস হলে এলস। ইফ এর বেলায় কিন্তু কোনো ডিক্লারেশন ছিল না, ট্রু হলে কি হবে? ভেতরে ঢুকবে, ফলস হলে তার কোনো কিছু জানা নেই, সে পরের কোড এক্সিকিউট করবে। বাট ইফ এলস এর সিচুয়েশন হচ্ছে এরকম, ইফ যদি ট্রু করে ইফ এর কোড এক্সিকিউট হবে, যদি ফলস করে ইফে না ঢুকে কোথায় চলে আসবে? এলস এ। একটু খেয়াল করেন, এলস এর কোনো কন্ডিশন নাই, ইফ ফলস হলে কোথায় চলে আসবে? এলস এ। আর ট্রু হলে ট্রু, তাই না? সো এইবার আউটপুট কি রাকিব? আউটপুট কি হবে? কি আউটপুট দেখাবে? 150। হুম, 300 is greater than 150, দ্যাট মিন্স এলস এ চলে আসবে। উপরের কন্ডিশনটা কি ফলস না জাকির? বি এর মান কত? 150, আর এর মান কত? 300, সো আমার কন্ডিশন ফলস। কোথায় আসলো? এলস এ। এর মান কত? 300 ইজ গ্রেটার দ্যান, বির মান কত? 150, so 300 is greater than 150. সো এক্সাম্পলটা আমরা একটু দেখি। দেখেন, এখানে দুইটা ট্রু হওয়ার কোনো সুযোগই নেই, কারণ কন্ডিশন তো একটা। কন্ডিশন তো আমার একটা, কন্ডিশন তো আমার দুইটা না, কন্ডিশন আমার একটা। ইফ ট্রু হলে ট্রু ভেতরে আসবে, ট্রু না হলে ফলস এলসে যাবে। এবার প্র্যাকটিস টাইম, হ্যাঁ, 5 to 8 মিনিটস এই দুইটা স্টেটমেন্ট একটু আপনারা প্র্যাকটিস করেন, তারপরে আমরা পরবর্তী স্টেটমেন্ট শুরু করব। ইফ এলস। পরবর্তী সেগমেন্টের দিকে একটু হাঁটার চেষ্টা করি। আমরা যে সেগমেন্টটা এখন দেখবো, যে স্টেটমেন্টটা আমরা দেখবো বেসিক্যালি ইফ এলস ইফ। সহজ করে লিখছি।
দেখেন, আমরা যখন প্রোগ্রামিং করতে যাব, সিচুয়েশন একটা, সিচুয়েশন দুইটা, অথবা সিচুয়েশন দুইয়ের অধিক হতে পারেন। দুইয়ের অধিক বলতে কতগুলো তার কোনো লিমিট নেই। সিচুয়েশন বলতে বোঝাচ্ছি এটা না হলে ওইটা, ওইটা না হলে ওইটা, ওইটা না হলে ওইটা, সেটা না হলে ওইটা, রাইট? এ ধরনের একটার সাথে আরেকটা প্যাচ গোজ মিলিয়ে অনেক ধরনের অপশন ক্রিয়েট হতে পারে, রাইট? অনেক ধরনের কন্ডিশন ক্রিয়েট হতে পারে। কোন কন্ডিশনের জন্য কোন আউটপুট সেটা আমাকে কিন্তু ধরে বসাতে হবে কোডের মধ্যে। এইটা ট্রু হলে এই আউটপুট, ওইটা ট্রু হলে সেই আউটপুট, রাইট? সো লজিক ডিফাইন করতে করতে প্রচুর কন্ডিশন জেনারেট হতে পারে। সো যদি ছোট্ট এক্সাম্পল দিই, আমরা গতদিন বাইনারি লজিক্যাল অপারেটর দেখেছিলাম। ওখানে স্টেট ছিল মাত্র দুইটা, 0 আর 1, ডিজিট ছিল মাত্র দুইটা। তারপরেও ওই দুয়ে দুয়ে চারটা কন্ডিশন জেনারেট হয়। 0 0 0 1 1 0 1 1 হচ্ছে না কন্ডিশন জেনারেট? তো এরকম আপনি যখন লজিক ইমপ্লিমেন্ট করে রিয়েল লাইফের কোনো প্রবলেম সলভ করতে যাবেন, সেই ক্ষেত্রে আমরা এই যে স্টেটমেন্ট, এর বাইরে থেকে কিছুই করতে পারবো না। কারণ ওই যে সিচুয়েশন যদি বা স্টেট, এগুলো নিয়ে যদি কাজ করতে হয়, দুয়ের অধিক সিচুয়েশন যে কোনো সময় ক্রিয়েট হতে পারে এবং অ্যাট এ টাইম একটা এক্সিকিউট করতে হবে। আমার সিচুয়েশন আছে 8টা, 10টা বা 20টা, বাট তার মধ্যে থেকে যে কোনো একটা স্টেট এক্সিকিউট হবে। এখন তখন আপনাকে ইউজ করতে হবে সুইচ অথবা ইফ এলস ইফ। ইফ এলস ইফ কখন আর সুইচ কখন? যখন আপনার সিচুয়েশনগুলো ডিফাইন করতে হচ্ছে কন্ডিশনের উপর বেস করে, যে লাইক এটা থেকে ওইটা বড় হলে, ওইটা থেকে ওইটা বড় হলে, এটা থেকে এটা ছোট হলে, অথবা সমান হলে, নট ইকুয়াল হলে, ওই যে লজিক্যাল কন্ডিশনাল অপারেটর দিয়ে যে কন্ডিশন বানানো হচ্ছে, সেই কন্ডিশনে যদি হয় সিচুয়েশন ডিফাইন করার নিয়ম, তখন আমাকে ইউজ করতে হবে ইফ এলস ইফ। আদারওয়াইজ আমি বলছি এ হলে তুমি এটা করো, বি হলে এটা করো, তার মানে এ টু জেড 26 সিচুয়েশন, 26 ক্যারেক্টার। সো এ হলে আপনি এটা করবেন, বি হলে ওইটা করবেন, সি হলে এটা করবেন, ডি হলে এটা করবেন। এটা ডিফাইন, জাস্ট ক্যারেক্টার অর নাম্বার 1 to 100। সো 1 হলে এই কাজ, 2 হলে এই কাজ, 3 হলে এই কাজ, মানে স্পেসিফিক। তখন আমরা ইউজ করব কি? সুইচ কেস। দুইজনের কাজ সেম, তারা দুইয়ের অধিক সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে, বাট অ্যাট এ টাইম একটা ব্লক এক্সিকিউট হয়। এখানেও ব্লক কয়টা? একটাই এক্সিকিউট। আপনার 100টা থাক আর 1000টা, বা একটা থাক আর 5টা, কয়টা ব্লক এক্সিকিউট হবে? একটাই। বাট এখানে ব্লকের সংখ্যা থাকবে অনেক বেশি, সিচুয়েশন অনেক। সো হ্যান্ডেল করার জন্য কোড সিনট্যাক্সও আমার হাতে আছে। বিষয়টা বোঝা যাচ্ছে? সো রিয়েল লাইফে যখন এই প্রবলেমগুলো আপনারা ডিফাইন করবেন বা সলভ করবেন, তখন এই সিনট্যাক্সগুলোর ইউজ আস্তে আস্তে করে আসবে। সো আমি নিজে থেকে কিছু প্রবলেম জেনারেট করি বা কোড সিনট্যাক্স অ্যাপ্লাই করি। ইফ $a less than $, else if $b less than $c, else if $c greater than $a। দেখেন এখানে ব্লক কয়টা আছে? if, else if, else if, else if, else। সো if আর else তো কমন, আমরা বুঝলাম। else if কি, রাইট? if else if এর সিনট্যাক্স অনুযায়ী আপনার ফার্স্টে ইফ থাকবে, সবার শেষে কি থাকবে? এলস থাকবে, আর মাঝখানে থাকবে এলস ইফ, যতগুলো আপনার দরকার। এবং প্রত্যেকটা এলস ইফে কি থাকে? কন্ডিশন দেওয়ার সুযোগ থাকে, কারণ এলসে কখনো কন্ডিশন দেওয়ার সুযোগ থাকে না, রাইট? ইফে কন্ডিশন থাকে, এলসে কন্ডিশন থাকে, আর মাঝে আমরা নতুন করে আরেকটা করে ব্লক দিচ্ছি, সেটা কি? এলস ইফ ব্লক। এবং এটা নাম্বার কতগুলো হবে সেটা নির্ধারণ করবেন আপনি, কোনো লিমিট নেই। আপনার প্রয়োজন যতগুলো, ততগুলো আপনি ইমপ্লিমেন্ট করবেন। বিষয়টা বোঝা যাচ্ছে? এখন একটা জিনিস আপনি খেয়াল করেন, এই যে তিনটা ভেরিয়েবল আছে,
আমি চাইলে এই তিনটা ভেরিয়েবলকে দিয়ে কতগুলো সিচুয়েশন ইমপ্লিমেন্ট করতে পারি। যেহেতু আমি দুইটা করে অপারেন্ড ইউজ করছি 2 টু দি পাওয়ার 3, দ্যাট মিন্স 8 সিচুয়েশন আমি তৈরি করতে পারি, 8টা কন্ডিশন বানাতে পারি। বাট এটা তো মূল বিষয় না, আমি কন্ডিশন কতগুলো বানাতে পারি এটা মূল বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমার পারপাসটা কি, আমার প্রজেক্ট যেটা করব, লজিক যেটা ডিফাইন করছি, সেই পারপাস অনুযায়ী যতগুলো ব্লক দরকার কোডের ভেতরে অতগুলো ব্লক থাকবে। বাট কি করবে এই ইফ এলস ইফ, এর কাজের ধরনটা কি, কেন ইউজ করতে হবে? আমি কোডটা লিখলাম এবং প্রত্যেকের জন্য কাজ ডিফাইন করে দিলাম। যেমন কাজগুলো কোথায় থাকবে, ইফের মধ্যে থাকবে, এলস ইফে থাকবে, এলস ইফে থাকবে, এলস ইফে থাকবে। যখন যে কন্ডিশন ট্রু হবে সেই অনুযায়ী আমার কাজ হবে। মনে করেন ইফ ট্রু হলে আজকে সানডে দেখাবে, দ্বিতীয় এলস ইফ ট্রু হলে আজকে মানডে দেখাবে, তারপরের এলস ইফ ট্রু হলে আজকে টিউসডে দেখাবে। এক্সাম্পল বলছি। বাট আমার তো কন্ডিশন ট্রু হয়ে লজিক অনুযায়ী তো আমাকে আউটপুট জেনারেট করবে। সো ইফ এলস ইফ এর আউটপুটের রুলস কি? এক নম্বর রুলস হচ্ছে যদি সকল কন্ডিশন ফলস হয় এলস এক্সিকিউট হবে। আমার সব কন্ডিশন ফলস, কি এক্সিকিউট হবে? এলস। এখানে কন্ডিশন কয়টা আছে? চারটা, চারটাই ফলস, তখন কি এক্সিকিউট হচ্ছে? এলস, রাইট? সেকেন্ড রুলসটা হচ্ছে ফার্স্ট ট্রু কন্ডিশন এক্সিকিউট হবে। ফার্স্ট ট্রু, কোনটা ট্রু? যেটাই ট্রু, প্রথমে যেটা ট্রু পাবে সেটাই। যদি আমার ইফ ফলস হয় ফাইন, নো প্রবলেম, সে এলস ইফ চেক করবে। এটাও যদি ফলস হয় নো প্রবলেম, পরেরটা চেক করবে। এটা যদি ট্রু হয় এটা এক্সিকিউট করবে, নিচে আর যাবেই না, নিচে যাই থাক। যদি সবগুলো ফলস হয় এলস, বাট যদি প্রথমটাই ট্রু হয় প্রথমটা এক্সিকিউট হবে, নিচের কোনোটা দেখবে না। এটা বুঝতে পেরেছি ইফ এলস ইফ কিভাবে কাজ করে, সেটা বোঝা যাচ্ছে তো না? এখন সিচুয়েশনটা দেখে আমরা বলি রুস্তম আলী কোনটা কোন ব্লকে যাবে। প্রথম ব্লকেই যাচ্ছে, কারণ প্রথম কন্ডিশনটাই কি আমার ট্রু, তাই না? কারণ এ গ্রেটার লেস দেন বি, এ তো 100, বি কত 200, তাহলে আমার প্রথমটাই ট্রু না? প্রথমটা এক্সিকিউট হবে, নিচের গুলোতে আসবেই না। বোঝা যাচ্ছে? কখন আসতো? যদি ই ফলস করতো তাহলে পরেরটা চেক করতো, যদি এটা ট্রু পেতো এখানেই ঢুকতো, যদি এটা ফলস করে দেন পরেরটা চেক করবে, এটা ফলস করলে পরেরটা চেক করবে, যদি এইটাও ফলস করে তখন কোথায় চলে যাবে? এখন কথা হচ্ছে যে আমার চারটাই ফলস ট্রু, তখন কি হবে? তখনও প্রথমটাই এক্সিকিউট হবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ জানি। আমরা তো এতটুকু তো বুঝতে পেরেছি না? আচ্ছা, আর এই কোড সিনট্যাক্সটা আপনাদের টাইপ করে এক্সিকিউট করার জন্য সুযোগ দিব এবং আপনারা ইচ্ছে মতো পেঁচাবেন, একজনের কোড আরেকজন লিখে পেঁচাবেন, তারপর আরেকজনকে আউটপুট বলতে বলবেন, অথবা নিজেই পেঁচাবেন, অন্যজনকে আউটপুট বলতে বলবেন, নিজেও মনে মনে কিন্তু আউটপুট কোনটা হবে সেটা ধরে রাখবেন। আপনি ট্রু না ফলস সেটাও তো আপনাকে চেক করতে হবে, আপনি শিখেছেন কিনা, আপনি বুঝতে পারছেন কিনা। ঠিক আছে? ওকে, নাও এর পরের সিনট্যাক্সটা হচ্ছে সুইচ। ওকে, সুইচটা আমরা আলোচনা করি। নাও আমরা এখানে যদি আউটপুট লিখি ইকো ইন ইফ, এখানে যদি লিখি ইকো ইন ফার্স্ট এলস ইফ, ইকো ইন সেকেন্ড এলস ইফ, থার্ড এলস ইফ, ইন এলস আউটপুট কি হবে কে বলতে পারেন? ইন ইফ হবে, ট্রু।
হ্যাঁ, ফন্টটা বড় করছি বাট বলেন কি হবে? এটার আউটপুট কি হবে ওসমান বলবে। কিন্তু তো বিপদ হয়ে গেল, স্ক্রল করতে হচ্ছে, খেয়াল করেছেন? এবার কিছুটা হয়েছে। এ বি আর সি 500 200 আর 300, সো কি আউটপুট হবে? এলস অন্যরা ইন ফার্স্ট এলস ইফ বি লেস দেন সি, বি লেস দেন সি, 200 লেস দেন 300। ওসমান ভুল হয়ে গেছেন। সো এটা প্র্যাকটিস করতে হবে, টেস্ট করতে হবে, লিখে লিখে টেস্ট করতে হবে। তো এটা গেল এক। এরপর আসি আমরা পরবর্তী সিনটেক্স। হ্যাঁ, জাকিরের কোনো কোশ্চিন আছে বাসায় গিয়ে? এতটুকু বুঝতে পেরেছেন। বাসার জন্য কোশ্চিন রাখবেন না, রাইট? যে বাসায় গিয়ে দেখে তারপরে বুঝবো, তারপরে এসে কোশ্চিন করবো, নো, দরকার নেই। এখানে যতটুকু সলভ করে নেওয়া সম্ভব হয়। ওকে, এবার সুইচ কেস। আজকে যতটুকু হয়েছে ততটুকু ভেরিয়েবল অপারেটর আর স্টেটমেন্ট। আগামী রোববারে আধা ঘন্টার একটা পরীক্ষা থাকবে শুরুতেই। থ্যাংক ইউ। এটা আমাদের অনলাইনে হতে পারে, তাহলে ট্রেনিং এ, অথবা রিটেনও হতে পারে কাগজে কলমে। আমাদের অনলাইন এক্সাম সিস্টেম আছে, কুইজ আছে, অনলাইন কুইজ। বাট কুইজ আমাদেরটা প্রমোশনাল কুইজ, বেসিক্যালি স্টাডি করার জন্য। আমাদের যে তালা ট্রেনিং এ কুইজ সিস্টেম আছে, এটা শুধুমাত্র কুইজটা দেবে স্টাডি করার জন্য। সে কুইজও দিচ্ছে, সাথে সাথে অ্যান্সারও দেখতে পারে। পড়াশোনা করার জন্য কুইজ, যেটা তালা ট্রেনিং এ কুইজ যেটা আছে, যে আপনি পরীক্ষা দিচ্ছেন, কোশ্চিন পাচ্ছেন না, আপনি অ্যান্সার দেখেন, সমস্যা নেই, বাট আপনি যদি অনেস্ট থাকেন, আপনি প্রথমে নিজের ভ্যালুটা চেক করে নেবেন, রাইট? তারপরে আপনি পরবর্তীবার দেখে দেখে শিখবেন, ওখান থেকে শিখছেনও, পরীক্ষাও দিচ্ছেন, দুইটাই হচ্ছে। এটা বোঝাতে পেরেছি? আচ্ছা, তো এই কারণে আমি পরীক্ষাটা রিটার্ন নেওয়ার সম্ভাবনা আছে, রাইট? যে রিটার্নে আমরা দিয়ে দিতে পারি এমসিকিউ টাইপ, ডেফিনেটলি। এমসিকিউ টাইপ, ডেফিনেটলি এমসিকিউই আমরা যাব। তো লাইক ভেরিয়েবল একটু খেয়াল করেন, আমার এখানে একটা ভেরিয়েবল লাগবে এবং এটা যে কোনো ভ্যালুই হতে পারে। সুইচ এর ভেতরে আমার ভেরিয়েবলটাকে সেট করতে হবে। ভেরিয়েবলটা যে কোনো কিছুই আসতে পারে। কেস, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। কি হচ্ছে কেস 1, কেস 2, কেস 3,
কেস 4 এভাবে নাম্বার অফ কেস আসতে পারে ওয়ার্ল্ডে যতগুলো কি আছে সংখ্যা আছে সব সংখ্যা দিয়েও কেস হতে পারে কোনো লিমিট নেই যে কেস কতগুলো হবে বাট আমি কতগুলো সিচুয়েশন হ্যান্ডেল করব রাইট আমার প্রোগ্রামিং লজিক অনুযায়ী যে আমি যেহেতু 1 2 3 দিচ্ছি তার মানে 1 এর জন্য একটা কাজ আছে 2 এর জন্য একটা কাজ আছে কারণ কি আমি কিবোর্ড থেকে 1 2 3 চাপতে পারি না 1 চাপলে একটা কাজ হবে 2 চাপলে আরেকটা কাজ 3 চাপলে আরেকটা কাজ অথবা এ চাপলে একটা কাজ বি চাপলে আরেকটা কাজ এন্টার চাপলে একটা কাজ ডি চাপলে আরেকটা কাজ সফটওয়্যারে থাকে না এন্টার দিলে এটা হবে ডি দিলে ওইটা হবে এ দিলে এটা হবে এফ দিলে এটা হবে কন্ট্রোল দিলে এটা হবে শিফট দিলে এটা হবে সফটওয়্যারে কিন্তু থাকে যারা কাজ করে কট কট করে তারা কিন্তু কিগুলো প্রেস করছে এবং অ্যাকশন এক্সিকিউট হচ্ছে সকল কাজ করা হয় সুইচ দিয়ে ভেরি সিম্পল একটা কমান্ড পাবে সে অনুযায়ী তার কোড এক্সিকিউট করবে সো রুলসটা কি রুলসটা হচ্ছে যে আমার এই যে আয়ের মান তার উপর বেস করে কেস ডিফাইন হবে এই আয়ের মানটা ভেরিয়েন্ট আয়ের মানটা ইনপুট থেকে আসবে সিস্টেম থেকে আসবে ইউজারের কাছ থেকে আসবে মানে ভেরিয়েন্ট বলতে বোঝাচ্ছি যে কোনো কিছুই আসতে পারে ভেরিয়েবল তো প্রোগ্রামিং লজিক অনুযায়ী যেটা আসবে সেটাই আয়ের মান হবে যদি আয়ের মান 1 হয় কেস 1 এ 3 হলে কেস 3 তে আর যদি 5 হয় ডিফল্টে যাবে 500 হলে ডিফল্ট 5 crore হলে ডিফল্ট তার মানে আমার এখানে কেস আছে কয়টা চারটা 1 2 3 4 1 হলে ঢুকবে 1 এ 2 হলে 2 তে 3 হলে 3 তে 4 হলে 4 এ আদারওয়াইজ যে কোনো ভ্যালুর জন্য কি এটা সবচেয়ে সহজ স্টেটমেন্ট ইফ যেমন সহজ এই কেসও কি সহজ তার চেয়ে বেশি সহজ না এখন এই আয়ের মান কি ক্যালকুলেটেড হয়েও আসতে পারে আয়ের মান ইউজারও ইনপুট দিতে পারে আমরা কিবোর্ড থেকে ইনপুট দিলে কি হবে সেটা যদি আমরা ডিফাইন করে রাখি তাহলে সেই কাজ হবে বিষয়টা বোঝাতে পেরেছি মনে করেন একটা বাচ্চা একটা ইনপুট বক্সে এ লিখলো সে ক্লিক করলো আমি আউটপুটে একটা সুন্দর করে ইমেজ দিয়ে রেখেছি বড় করে একটা ইমেজ চলে আসলো এ ফর অ্যাপল বি দিলে বি ফর বল বলের ছবি দিয়ে রেখেছে তোমার একটা ছোট্ট প্রোগ্রাম হয়ে যাচ্ছে না ওখানে কিন্তু লজিক বলতে আপনাকে ডিফাইন করতে হবে কি এই সুইচ কেস বোঝা যাচ্ছে কেসের বাইরে হলেই কোথায় ডিফল্ট এবং অলওয়েজ এখানে ব্রেক দিতে হবে আদারওয়াইজ সবগুলো এক্সিকিউট হয়ে যাবে ওকে সো স্টেটমেন্টে আমরা দেখি 1 দিয়েছি সো কেস 1 সরি কেস 2 হবে হ্যাঁ ব্রেক বলতে সে এই সুইচ থেকে বের হয়ে যাবে আরেকটা মেসেজ দিয়ে রাখি ডিফল্ট সুইচের ডিফল্ট আর এলস ইফ এর এলস ইফ এলস ইফ এর এলস এই সিনট্যাক্সের এটা ম্যান্ডেটরি পার্ট না আমরা ইফ এলস ইফে যদি এলস নাও দেই তাহলে সিনট্যাকটিক্যাল মিস্টেক হবে না আর সুইচ কেসে যদি আমি ডিফল্ট নাও দেই তাহলেও কোনো মিস্টেক হবে না মানে এরর ধরবে না বাট আপনি ডিফল্ট দিয়ে রাখতে পারেন যদি ডিফল্টে কিছু দেখাতে চান ডিফল্ট দেবেন ডিফল্টে যদি কোনো কিছু দেখাতে না চান ডিফল্ট দেবেন না বা লাস্টের এলস দেবেন না এই বিষয়গুলো মনে রাখতে হবে সো ইফ এলস ইফ দিয়েছে বাট এলস নেই ফাইনালি এলস নেই আপনার চমকে গেলে হবে না এটা সিচুয়েশন ডিমান্ড করে আমি এলস না দিলে কিন্তু এরর আসবে না আউটপুট মানে এলসটাই এক্সিকিউট হবে না এলস নেই আবার ডিফল্টও তাই আপনি ডিফল্ট নাও দিতে পারেন ক্লিয়ার সো এই বিষয়গুলো আমাদের সুন্দর করে রপ্ত করতে পারতে হবে এখন এই ইফ এলস ইফ আর সুইচের প্র্যাকটিসটা করেন 10 মিনিটস যে কোনো কিছু এখানে কি এরকম কন্ডিশন ছাড়া তো চালানো যাবে যে মানে একটা সংখ্যা বড় যেমন 70 এর চেয়ে বড় হলে a প্লাস পেলো বা 10 চেয়ে বড় হলে না কেসে কোনো কন্ডিশন দেয়া যায় না বাট আপনি যদি এই ভেতরে দিতে চান কোলনের পরে স্টেটমেন্ট ইফ সেটা ইউজ করতে পারেন যেমন কিভাবে আমি যদি এখানে আমি বলি এই যে ইফ সিনট্যাক্স দিব কোথায় চলে গেল এটা কোনো একটা কন্ডিশনের উপর বেস করে হবে এটা পসিবল তার মানে আপনি কেসের ভেতরেও কন্ডিশন সেট করতে পারেন সেটা বুঝতে পেরেছেন বাট কেসগুলো এরকম
নিউমেরিক হবে অথবা স্ট্রিং হবে। নাম্বার বড় হতে পারে, স্ট্রিং বড় হতে পারে, বাট ওখানে কোনো কন্ডিশন অ্যাপ্লাই করার কোনো সুযোগ নেই। বুঝতে পেরেছি? এটা একটু প্র্যাকটিস করেন। দিতে হবে স্ট্রিং সাইন। হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখেন আমি এ বলছি, এখানেও 2 বললাম, তারপরে আপনি কেস 3 দিলেন, নো ইস্যুস। হ্যাঁ, আমার কেস স্ট্রিং আছে, নাম্বার আছে, মিক্স কেসে প্রবলেম নেই তো, ভেরিয়েবলের ভ্যালু যা ইচ্ছে তাই হতে পারে। কারণ আপনি আমার বলছি যে আমার এ আসছে, তাহলে কোথায় যাবে? ইন কেস 1, আমি কেস 1-এই আছি। আচ্ছা, আমি যদি 3 দেই, নাম্বার 3 দেই, তাহলে কেস 3-তে যাবে। কেস 3-তে যাচ্ছে, মানে আপনি যে কোনো ভাবেই কেসের নাম লিখতে পারেন, বাট এটা নাম্বারে হতে হবে আর স্ট্রিং। মানে স্ট্রিং এর মধ্যে যদি আপনি নাম্বার দেন কোনো সমস্যা নেই, নাম্বারও স্ট্রিং হয়ে যাবে। ম্যাচ করবে না, কারণ এটা স্ট্রিং স্ট্রিং হতে হবে, নাম্বার নাম্বার হতে হবে। ঠিক আছে, এটা একটু চেকিং একটু দিয়ে দেই, দেখেন যে এটা তো 2, তাই না? স্ট্রিং 2, যেটা আমি 2 পাঠিয়েছি, 2-তে গেছে। সেন্সটা কি? সে ওই ইকুয়াল দিয়ে চেক করেছে, ডাবল ইকুয়াল দিয়ে চেক করেছে, ট্রিপল ইকুয়াল দিয়ে চেক করে নাই। সুইচ কেস 2টা চেক করেছে ইকুয়াল দিয়ে, আইডেন্টিটি দিয়ে না। যদি আইডেন্টিটি দিয়ে হতো তাহলে ঢুকতো না, যেহেতু ডাবল ইকুয়ালে চেক করেছে, ঢুকেছে। ওকে, তো চেক করে করে দেখবেন। এবার আসছে রিপিটেড স্টেটমেন্ট নিয়ে, লুপ, একই কাজ বারবার করা, রাইট? এখন একটু বলেন আসিফ, আমি বললাম যে কলাবাগান মাঠে 10 চক্কর মারেন, কলাবাগান মাঠ 10 চক্কর দিয়ে আসেন। আপনি কি করবেন? আপনি চক্কর দিয়ে শুরু করবেন? বলেন, করবেন কিনা? স্যার বলেছে দৌড়াই, এটা আমি আপনাকে যে কোনো সময় আটকে দিতে পারি, আপনি দৌড়ে আসলেন 10 চক্কর মেরে। আমি যদি বলি যে না আপনি কিভাবে চক্কর দিয়েছেন, আমি দৌড়ে, আমি বলছি আপনি আগে আমি হেঁটে চক্কর দিতে বলেছি, তখন আবার হেঁটে আসতে হবে, তাই কিনা? তার মানে আমি এখানে আপনাকে ধরতে পারি যে আপনি কিভাবে দৌড়াতে মানে যাচ্ছেন বা চক্কর দিচ্ছেন। আবার বলতে পারি কোথা থেকে শুরু করেছেন, কোথায় শেষ করেছেন। দ্যাট মিন্স আপনাকে যদি কোনো রিপিটেড জব আমি করতে বলি, 3টা কোশ্চেনের অ্যান্সার আমার হাতে থাকতে হবে, রাইট? যে আমি কাজ একটা রিপিটেডলি করব, প্রথমটা হবে যে আমি শুরু করব কোথা থেকে, প্রথম কোশ্চেনটা কি আমি শুরু করব কোথা থেকে, দ্বিতীয় কোশ্চেনটা আমি শেষ করব কোথা থেকে বা কোথায় গিয়ে, এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে যাব। এই 3টা কোশ্চেনের অ্যান্সার যদি আমার কাছে থাকে, দেন আমি কোনো কিছুকে রিপিট করাতে পারি। কারণ আমি যদি, আমাকে রিপিট করতে বলা হচ্ছে, বলে নাই যে কতবার, তাহলে তো আনলিমিটেড হয়ে যাবে, ইনফিনাইট হয়ে যাবে, আমার প্রোগ্রাম হ্যাং হয়ে যাবে, আমার মেশিন হ্যাং হয়ে যাবে, ব্রাউজার হ্যাং হয়ে যাবে, রাইট? রাইট? আবার আমি কিভাবে যাব, শুরুতে শুরু করলাম, শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে যাব? আমি শুরুটা যদি বলি নাম্বার 1 দিয়ে করব, এটি তো স্বাভাবিক, বাট তারপর শেষটা যদি না জানা থাকে, আবার কিভাবে যাব সেটাও যদি আমার না জানা থাকে, তাহলে আমি কিন্তু কোনো কিছুই মিট করতে পারবো না, রাইট? তো এই 3টা কন্ডিশন মানে এই 3টা সিচুয়েশনের অ্যান্সার রিপিটেড স্টেটমেন্টের মধ্যে দিতে হয়, এক একটা সিনট্যাক্সে এক এক জায়গাতে, বাট এই 3টা অ্যান্সার তাকে দিতেই হবে। শুরুটা কোথা থেকে করবেন, কোথায় গিয়ে শেষ করবেন, আর কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত যাবেন।
রাইট? প্রথমটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন, দ্বিতীয়টাকে বলা হয় কন্ডিশন, যে আপনি কোথায় গিয়ে শেষ করবেন, আর তৃতীয়টা হচ্ছে আপনি সোজা পথে যাবেন নাকি বিপরীত পথে যাবেন, যোগ করতে করতে যাবেন নাকি বিয়োগ করতে করতে আসবেন। বুঝতে পেরেছি? তো আমি ফর সিনটেক্সটা একটু লিখি। লুপ ফরও রিপিট করে ব্লক অফ কোড। প্রথমটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তারপরে সেমিকোলন দিতে হয়, তারপরেরটা হচ্ছে কন্ডিশন, এরপরে সেমিকোলন দিতে হয়, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, মানে ইনক্রিমেন্টও করতে পারেন ডিক্রিমেন্টও করতে পারেন, এই হচ্ছে তার সিনট্যাক্স। ইনিশিয়ালাইজেশন কোথা থেকে শুরু হবে, আমি চাচ্ছি যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে, বাট আমি ইকো 1 ইকো 2 ইকো 3 এভাবে না, আমি এক লাইন দিব, এই ব্লকের মধ্যে একটা লাইন দিয়ে আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছি, আমি 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 1 কোটি পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছি, ওই 10টা এই 4 লাইনই যথেষ্ট। এই উপরেরটা এই ব্র্যাকেট ব্র্যাকেট ক্লোজ আর আমার একটা লাইন, এটা দিয়ে আমি 1 থেকে 100 কোটি 500 কোটি 5000 কোটি রান করতে পারি, প্রিন্ট করাতে পারি, নো প্রবলেম, যদি আমার হাতে লুপ সিনট্যাক্স থাকে। মানে একটু খেয়াল করেন, যদি না থাকতো, আমি যদি বলতাম যে 5 লাখ আপনি প্রিন্ট করেন, আপনি ক্লাসে আসতেন? আসতেন না, আমার যা গেছে গেছে, তাই না? এটা বলে সালাম দিয়ে চলে যেতেন, রাইট? এখন প্রোগ্রামিং, যদি এই সিনট্যাক্স না থাকতো, আমি রিপিটেড জব করাতে পারতাম? একই কাজ, ফেসবুক আসতো? ফেসবুকই আসতো না, আপনারা কোথায় থাকতেন? রাইট? বিষয়টা বোঝা যাচ্ছে? রিপিটেড কোনো কাজই দেখানো সম্ভব হতো না। বিষয়টা হচ্ছে এরকম যে আমরা টেকনোলজি কিন্তু খুব সামান্যই জানি, যে টেকনোলজি কত দূর চলে গেছে। হুম এখন কিন্তু বিগ ডেটা নিয়ে হিউজ কাজ হচ্ছে। বিগ ডেটা বিষয়টা কি সেটাই কিন্তু আমরা জানি না, বাট যারা কাজ করছে তারা বহু দূর চলে গেছে ওই বিগ ডেটা অ্যানালাইসিস করে। বিগ ডেটা অ্যানালাইসিস করে ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে গেছেন, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, রাইট? বনে গেছেন সেই বিগ ডেটা অ্যানালাইসিস করে। ইন্ডিয়ার মতো রাষ্ট্রে বিগ ডেটা অ্যানালাইসিস করে মোদি সরকার হয়ে গেছে, এবং যে কোনো ইলেকশনে সে বিগ ডেটা অ্যানালাইসিস করছে। তো সব জায়গায় অ্যানালাইসিস হবে এখনকার থেকে, রাইট? বাট এটাও পলিটিক্সের ইস্যু। বাট বিগ ডেটা যে বিষয়টা আছে, হিউজ ডেটা, এই হিউজ ডেটার মধ্যে থেকে সামারাইজ ডাটা তুলে আনতে গেলে যে টেকনোলজি দরকার সেটাও ডেভেলপ হয়ে গেছে। যেটা বাইট অফ ডেটা কিন্তু জমা পড়ছে আমাদের। এখন কত যেটা বাইটের ডেটা আছে, 2012 সালের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আমাদের হাতে ডেটা ছিল 2.8 যেটা বাইট, রাইট? এই পরিমাণ ডাটা আমাদের হাতে ছিল। আর প্রতিনিয়ত তো হিউজ ডাটা আসছে, তাই না? আগে তো লোকজন এত বেশি ডাটা দিত না। আমার ডাটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, দ্যাট মিনস কোনো একটা ওয়েবসাইটে যাচ্ছি, রেজিস্ট্রেশন করতে বলছে, আমি দিলাম। ইমেল অ্যাড্রেসই তো, নামই তো, মোবাইল নাম্বারই তো, চাচ্ছে দেই। মানে আপনি হিউজ ডাটা, প্রতিদিন আপনি ডাটা সাপ্লাই করছেন, আপনি ভিডিও তুলছেন, আপনি অডিও তুলছেন, প্রতিনিয়ত ডাটা আপনি দিচ্ছেন, এবং এটা একটা জায়গায় গিয়ে জমা পড়ছে, রাইট? ওই যে ডেটাটা, এই ডেটাটা 12 পর্যন্ত বেসিক্যালি, আমি বলছি 2.8 যেটা বাইট, টু যেটা বাইট কি বেসিক্যালি, না যেটা বাইট কি, আমরা টেরাবাইট পর্যন্ত জানি, রাইট? টেরাবাইট পর্যন্ত জানি, যে 1000 জিবিতে 1 টেরাবাইট, আর যেটা বাইট হচ্ছে 10⁻⁹ টেরাবাইট ইকুয়াল 1 zettabyte। 10⁻⁹ টেরাবাইট ইকুয়াল 1 zettabyte। সো এই 1 zettabyte, তো 2.8, এটা 12 এ ছিল, এখন এটা 50 zettabyte-এর উপরে ডেটা আছে, রাইট? আফটার 5 years ডেটার সংখ্যা 50 zettabyte ছাড়িয়ে গেছে, জেটাবাইট, হ্যাঁ, 50 zettabyte ছাড়িয়ে গেছে। এর মধ্যে অনলি 0.5% ডাটা সিমুলেট করা সম্ভব হয়েছে। সিমুলেট করতে বোঝাচ্ছি যে এটাকে জিস্ট আকারে বের করে অ্যানালাইসিস করা সম্ভব হচ্ছে। অত ডেটা, লাইক এই ডাটাগুলো সিমুলেট করে রাখতে যে জায়গার প্রয়োজন পড়েছে তার পরিমাণ হচ্ছে 16,000 একর। 16,000 একর জায়গা মিলে যে জায়গাটা, ওখানে ডাটা সেন্টারে ডাটা রাখা আছে, রাইট? এটা আছে এক জায়গায়। এটা আমাকে তো কেউ বলবে না, খুঁজে বের করতে হবে যেটা কোথায় আছে।
সো এই যে সিমুলেটেড ডাটা হচ্ছে, এটা আস্তে আস্তে করে যখন সকল ডাটাকে সিমুলেট করা হবে, তখন মানুষের এগেনস্টে একটা নাম্বার যোগ দিয়ে দেওয়া হবে যে তোমার আইডেন্টিটি দিস, রাইট? পৃথিবী কন্ট্রোল হতে, একটা রিমোটের আকারে আপনি কন্ট্রোল হতে আর বেশি দিন সময় নেই। যে আপনি একটা আইডেন্টিটি পাবেন, আপনার একটা নাম্বার, ওই নাম্বার দিয়েই আপনার পরিচয়, নাম্বার বন্ধ, আপনি ডেড। আপনি বেঁচে থেকেও কি হয়ে যাবেন? ডেড হয়ে যাবেন। আপনি চাকরি নিতে যাচ্ছেন, আপনি চাকরি নিতে যাচ্ছেন, আপনার অ্যাক্টিভিটিস, ডাটা অ্যাক্টিভিটিস দেখে আপনাকে বলবে যে আপনি জবের জন্য কতটুকু ফিট আর কি সুইটেবল আর নট সুইটেবল, আপনাকে রিজেক্ট করে দেবে ডেটা দেখেই। আপনার সিমুলেটেড ডাটা দেখে অ্যানালাইসিস করে বলে দেবে জবের জন্য আপনি সুইটেবল না। আপনার অ্যাক্টিভিটিই বলে দেবে যে আপনি কি ধরনের প্রোডাক্ট কিনেন, সোশ্যাল মিডিয়াতে কি ধরনের কথা বলেন, আপনার কি ডেটা উপাত্ত ওয়েবে আছে, সেটা অ্যানালাইসিস করেই বলে দেওয়া হবে যে আপনি এখানে থাকতে পারবেন অথবা থাকতে পারবেন না। সেটা বোঝা যাচ্ছে? হুম। ওকে, সো সো টেকনোলজি খুব দ্রুত আগাচ্ছে, হ্যাঁ, আর আমরা অনেক পেছনে কিন্তু পড়ে আছি। তারপরেও চেষ্টা চালাতে হবে, হ্যাঁ, জানার, শেখার। তো নেক্সট টেকনোলজি কিন্তু এই বিগ ডেটা অ্যানালাইসিস এবং তাকে সিমুলেট করার জন্য পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। সো এটা আসতে একটু সময় আছে, 5-7 বছর হয়তো এখনো আছে পুরোটা গ্রাস করতে। স্টিল পিএসপি ওয়ান অফ দ্য বেস্ট এবং কম্পিটিটর হিসেবে। এটার কম্পিটিশনে কিন্তু পাইথন আছে। হ্যাঁ, এই যে সিমুলেশনের কথা বলছি, ডেটা সিমুলেশন অ্যানালাইসিস, এটা করছে পাইথন। হুম, পিএসপির কম্পিটিটর। এবং পাইথন পিএসপির কম্পিটিটর হওয়ার পেছনে রোল প্লে করছে গুগল। গুগল তাকে ডেভেলপ করছে। গুগল কনভার্ট হয়ে গেছে, পিএসপি ছেড়ে সে পাইথনে চলে গেছে, রাইট? সো আমি এর আগের দিন পিএসপির ফিউচার বলেছি, আজকে আমি পিএসপির কম্পিটিটরের কথা বলছি, রাইট? সো বলতে পারেন যে স্টিল পিএসপি মার্কেট ডোমিনেট করছে 82%। তাকে খুব সহজে টেনে নামানো সম্ভব না, বাট তার যে কম্পিটিটর আছে সেটা একটু আমাদের জানা দরকার, রাইট? তারা কি ধরনের কাজ করে, অ্যাকচুয়ালি ফিউচার কোন দিকে যাচ্ছে, রাইট? এদিকেও খেয়াল রাখবেন। এবং ওই আইটি রিলেটেড যে নিউজ টিউজ গুলো আছে, এই এই মানে গড বাঁধা খবর আদি পড়ে সময় নষ্ট না করে, কোন নায়ক কি করলো, কোন নায়িকা কার সঙ্গে গেল, এটা না দেখে আমার মনে হয় ইনফরমেশন গুলো কালেক্ট করাই অনেক উত্তম হবে, রাইট? সো আমরা এদিকে একটু খেয়াল রাখি। আর আজকে আমি বলে দিব পিএসপি ম্যানুয়াল পিএসপি ডট নেট থেকে ডাউনলোড করবেন এবং ওই বিসমিল্লাহ বলে ফার্স্ট পেজ ওপেন করে পড়া শুরু করবেন। ওকে, কিছুদিনের মধ্যে আমি সিলেক্টেড ইউআরএলস আপনাদের দিয়ে দিব যে কোন কোন ইউআরএল গুলো ভালো করে পড়তে হবে। হুম, লাইভ থেকে যদি পড়েন, অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে পারেন মোবাইলের জন্য, ল্যাপটপের জন্য অ্যাপ্লিকেশন থেকে পড়া শুরু করবেন। মার্ক করে করে রাখবেন কতটুকু পড়েছেন, কোথায় প্রবলেম, কি তার নোট, এভরিথিং। ওকে, নাও ডলার আই ইকুয়াল কত? 1, রাইট? ডলার আই, আমি যাব 10 পর্যন্ত, ডলার আই লেস ইকুয়াল, আমি বলছি 10 পর্যন্ত যাব, রাইট? আমি 1 থেকে 10 প্রিন্ট করতে চাচ্ছি। ইনিশিয়াল ভ্যালু কত? 1, কন্ডিশনাল ভ্যালু কত? 10। ডলার আই কি হবে? 1 থেকে 10 পর্যন্ত যেতে প্লাস প্লাস। সো অশনি সংকেত দিয়েছি না পাইথনের কথা বলে, বিগ ডেটার কথা বলে? মানে মন খারাপ করার কিছু নেই, প্রেসিডেন্ট একজনই হতে পারে, আর জনগণ কিন্তু সবাই, জনগণ পিএসপি ইউজ করে, প্রেসিডেন্ট পাইথন ইউজ করে। সো ইউজার কম, সো টেনশনের কোনো কিছু নেই, কাজ পিএসপি তে হিউজ, রাইট? ছোট কাজ করি আমরা, তো ছোট কাজ করি, প্রেসিডেন্টরা বড় কাজ করে। তো বড় কাজের জন্য আছেই, ওরা তো হিউজ টেকনোলজি, ইম্পর্টেন্ট টেকনোলজি ইউজ করবে, আর আমরা যারা ছোট তারা কিন্তু রেগুলার যে বিষয়গুলো সেগুলো ইউজ করছি, রাইট?
তো পিএসপির মার্কেট যেটা কাজের মার্কেট এটা হিউজ, রাইট? আর যদি বলেন যে আপনি ক্রিটিক্যাল কিছু করতে চাচ্ছেন, সামথিং ডিফারেন্ট কিছু করতে চাচ্ছেন, তখন এই সামথিং ডিফারেন্ট কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজে ফোকাস করতে হবে। বাট আপনাদের কিন্তু জানতে হবে কম্পিটিশনে টিকে থাকার জন্য, আপনি ডিবেটে টিকে থাকার জন্য বিভিন্ন ইনফরমেশন আপনাকে কালেক্ট করতে হবে এবং এটা আপনাকে রপ্ত করতে হবে এবং এটা ডেলিভার করতে হবে। স্টোর করে রাখলেই হবে না, আপনাকে এক্সিকিউট করতে হবে। বুঝতে পেরেছি? গুড। সো আগামী 10-15 বছরেও পিএসপির কাজ কমবে না, ডাইভার্সিটি বাড়ছে প্রতিনিয়ত, ডিমান্ড নিড যেটা নিড তৈরি হচ্ছে, সো ডিমান্ড অটোমেটিকই ক্রিয়েট হবে ল্যাঙ্গুয়েজের। হ্যাঁ, যে আপনার অ্যাপ্লিকেশন লাগছে নাম্বার অফ, হ্যাঁ আমাদের মতো দেশেই যে লাইক 30 কোটি দেশ সারা বিশ্বের অর্থনীতিকে কিন্তু কন্ট্রোল করছে, আমাদের জনসংখ্যাও কিন্তু তাদের চাইতে কম না, তারা 30 কোটি, আমরা 20 কোটি। একটু খেয়াল করেন, আর আমরা যদি 20 কোটি লোক 10 বছরে উন্নত বা মধ্য আয়ের দেশ হয় এবং এখান থেকে যদি 1 কোটি লোক জব জেনারেট করে, আমাদের দেশে যে ইঞ্জিনিয়ার আছে এরা করে সারতে পারবে না, আরো হায়ার করতে হবে বাইরে থেকে লোক। কাজের অভাব নেই পিএসপিতে বা এই ওয়েব বেসড ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো কাজের অভাব নেই। বাট যদি আরেকটু ডিফারেন্ট থিঙ্কিং থাকে টপ লেভেলে, ডিফারেন্ট কিছু করার, তখন হয়তো ওই ডিফারেন্ট কাইন্ড অফ টেকনোলজির দিকে যেতে হতে পারে। ওকে, আচ্ছা আমি লুপ নিয়ে কথা বলছিলাম। লুপে আমি দেখাতে চাচ্ছি 1 থেকে 10, আমি অ্যাকচুয়ালি লুপটা শেখাতে চাচ্ছি। এখানে ডটটা দিলাম কি কারণে একটু বলেন তো জাকির, আর বিআরটা কেন দিলাম? লাইন ব্রেক করার জন্য, রাইট? আর আই ইটারে মানে আইয়ের ভ্যালু 1 দিয়ে শুরু হবে, রাইট? লুপ এটা হচ্ছে বেসিক্যালি একটি স্টেটমেন্ট সিনট্যাক্স, এর কাজ হচ্ছে এই বিষয়গুলোর উপর বেস করে এটাকে ইটারেট করবে। হ্যাঁ, কিভাবে ইটারেট করবে সেটা একটু আমি বলে নেই। প্রথমে ইনিশিয়াল ভ্যালু 1, তার পরবর্তী তার চেকিংটা হচ্ছে কন্ডিশন, যদি কন্ডিশন ট্রু হয় সে ভেতরে আসবে, ট্রু না হলে সে ভেতরে আসবে না। তার মানে আমার কন্ডিশনটা যদি ফলস হয় লাইক দ্যাট, এটা কি কাজ করবে? একটা বারেও কোনো কিছু আসবে না, ব্ল্যাঙ্ক, কারণ লুপেই ঢুকে নাই। সো লুপে ঢুকতে হলে রুলসটা কি, আমার কন্ডিশন কি হতে হবে? ট্রু হতে হবে। সো ট্রু করেছে 1 লেস দ্যান 10 ট্রু, এই আইটা আই প্লাস প্লাস এটা কি ধরনের ইনক্রিমেন্ট? পোস্ট, তার মানে পরে পাবো। সো আমার আয়ের মানে এখন কত আছে? 1, রাইট? যখন আমি এটাকে ইউজ করতে যাব তখন সে কি হয়ে গেছে? 2। সো পরে যখন এটা দ্বিতীয়বার কিন্তু আর ইনিশিয়াল ভ্যালুতে যাবে না, দ্বিতীয়বার চেক করবে কি কন্ডিশন। সো আয়ের ভ্যালু কত হচ্ছে? 2, কন্ডিশন কি ট্রু, সে প্রিন্ট করলো এবং ইনক্রিমেন্ট হয়েছে, ইনক্রিমেন্ট হয়ে 3, কন্ডিশন চেক করলো কত? 3। বাট এভাবে কতবার চলবে? 10 পর্যন্ত। 10 প্রিন্ট করার পর আয়ের ভেতরে কত আছে? 11, কন্ডিশন কি ফলস, ব্রেক হয়ে আসবে অটোমেটিক। সো একটু চেক করি, 1 থেকে 10 প্রিন্ট করছে, প্রিন্ট করছে এবং ব্রেক দিচ্ছে, প্রিন্ট করছে, ব্রেক করছে, তার মানে এর ভেতরে যত লাইনের কোড থাকবে তত লাইনের কোডই কিন্তু রিপিট হতে থাকবে। বোঝাতে পেরেছি? যদি 100 লাইনের কোডও থাকে 100 লাইনের কোডই কি থাকবে? রিপিট হতে থাকবে। এখন আমি যদি বলি এই যে আমি ক্যালকুলেট করব যে এখানে কতজন লোক আছে, তার উপর বেস করে লুপ ঘুরবে। আমি বলে দিব যে এটা 100 বার ঘুরুক, আমি বলে দিব এটা 500 বার ঘুরুক, আমি বলে দিব যে ডেটাবেজে যতগুলো রো আছে ততবার ঘুরুক, সেভাবেই ঘুরবে। তখন আমরা এই লুপ সিনট্যাক্স গুলো ইউজ করব, কখনো ফর, কখনো while, কখনো ডু while, কখনো ফর ইচ, প্রয়োজন অনুযায়ী যে যেখানে পারফর্ম করবে, রাইট? যে যেখানে ভালো কাজ করবে তার উপর বেস করে আমাকে কি করতে হবে? আউটপুট দিতে হবে। ক্লিয়ার? ওকে, তো যা বলছিলাম এটা তো বোঝা যাচ্ছে। এখন এখন মুশফিক, আমি 100 থেকে 90 প্রিন্ট করাতে চাচ্ছি।
হবে? আমি 100 থেকে 90 বলেছি। প্রথমে আইবেন 100 তাহলে 100, 99, 99, 98 এভাবে। প্রথমে 100 হবে। তো হলো না। ওসমান কি করব? আগে 100 দিতে হবে স্যার। 7 তো লিখতে পারতেছি না। 100 দিলাম। 90 দিলাম। লিক করা যাবে না। এখানে মাইনাস হবে। দিলাম। ঘুরে যাবে না? উনি খারাপ বলেন নাই, ঘুরেই যাবে। এটা লেস দেন আছে, গ্রেটার দেন হবে। তাহলে কি হলো? আয়ের মান 100, আই গ্রেটার দেন 90 মাইনাস মাইনাস ট্রু, রাইট? এটাই ঠিক, আমি যা চেয়েছি। এখন 100 থেকে 90 পর্যন্ত কিন্তু প্রিন্ট হবে। সো ওসমান আলী পাস করে গেছে, তাই কিনা? কাজ করছে না? 100 থেকে 90। সো পজিটিভ অ্যাঙ্গেলে গেলে আর নেগেটিভ অ্যাঙ্গেলে গেলে। এখন 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 কে বলবে? এই বিয়ার কনক্যাট আমি যদি না দেই, ভেরিয়েবল আর স্ট্রিং একসাথে লেখা যায় না। একের প্রথমে কমা দিলে হবে। কমা, দেখেন কি করে, কাজ করছে। হ্যাঁ, আবার না, আপনি এটা না করে এটাকে আপনি এটা ডাবল কোট দিয়ে এর ভেতরেও আই দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। মানে আপনি যেভাবে পারেন সিনট্যাক্সের কারেকশননেসটা ঠিক রাখবেন, সিনট্যাক্স এরর যেন না হয়। আমার টার্গেট কি, আই প্রিন্ট হওয়ার পর একটা ব্রেক পড়বে, এটা যেভাবে ইচ্ছা আপনি সেভাবেই দিতে পারেন। না, কনক্যাট লাগবে না। হুম, আচ্ছা, এইবার তৃষা বলেছি, ঠিক বলেছি? তাসরিন, তাসরিন, ওকে, কি হবে? হুম, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে তো। অসীম লোক হয়ে যাবে। হ্যাং হয়ে যাবে, হ্যাঁ, ব্রাউজারকে হ্যাং করে দেবে। রুস্তম আলী বলেছেন যে এটা অসীমে চলে যাবে। হ্যাঁ, অসীমেই চলে যাবে আর কি। দেখেন চলছে গাড়ি। হ্যাঁ, এটা চলছেই। এটা অসীমের দিকেই যাবে। এটা সুপার কম্পিউটার হলে একরকম প্রসেস করবে, টাইম নেবে, বাট এটা কখনোই থামবে না। কিছুক্ষণ পরে কিন্তু হ্যাং হয়ে যাবে। হ্যাঁ, আফটার সামটাইমস আমার ব্রাউজার হ্যাং হয়ে যাবে। ডিজিট বাড়ছে, খেয়াল করেছেন? এবং ডিজিট বাড়ছে, এখন জানি না কত ডিজিটে আছে। এটা নিচের দিকে কিন্তু যাচ্ছেই না। সো আমাকে কিন্তু এই ট্যাব যদি কাটতে চাই দেন পসিবল, ব্রাউজার ক্লোজ করে রাখতে হবে। তো এ ধরনের সিচুয়েশন আমরা তো যখন লিখবো তখন তো বুঝতেই পারবো কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা, তার মানে আমরা সিনট্যাক্স গুলো বুঝতে পারছি এখন। এটা লুপিং সিনট্যাক্স ফর এর জন্য ছিল, রাইট? ফর এর ভেতরে ফর দেয়া যায়, যখন নেস্টেড লুপ হয় ম্যাক্সিমাম কেসেই ফর কে ইউজ করা হয়। while do while এ নেস্টেড লুপিং হয় না। নেস্টেডটা মূলত হয়ে থাকে ফর এবং ফর ইচ এ বেশি ইউজ হয়। হয় না বললে ভুল হবে, দেয়া যায় বাট আরো কমপ্লেক্স হয়ে দাঁড়ায় সিচুয়েশনটা। বাট ফর লুপ থেকে আপনি নেস্টিং করতে পারেন, যে আপনি লুপের ভেতরে লুপ চালাবেন, রাইট? আমি কিছু চিত্র আঁকবো, রাইট? আপনারা
ওয়েবে বিভিন্ন ধরনের সলিউশন পাবেন, চেষ্টা করবেন স্টাডি করার এবং নিজের থেকে করার, বুদ্ধি অ্যাপ্লাই করে করে। ইজিয়েস্ট, রাইট? এর জন্য নেস্টিং লাগবে, হ্যাঁ, লুপের ভেতরে লুপ লাগবে। আমি লুপের মধ্যে লুপ আপাতত শেখাচ্ছি না, বাট আগে থেকে আপনারা একটু ট্রাই করবেন। এই দাগটা আমি এমনিতে দিয়েছি, এটা হবে আপনার আউটপুট। ফার্স্ট লাইনে 1, তার পরের লাইনে 1 2, তার পরের লাইনে 1 2 3, এটা আমি করে দিব, রাইট? বাট আমি যখন আপনাদের করতে বলবো তখন বলবো 1 1 2 1 2 3, রাইট? এটা করতে বলবো। অথবা আরো একটা করবেন যে লাইক 1 2 3 4 5 6, রাইট? এই দুটো হচ্ছে আপনার হোমওয়ার্ক, এটা আমরা এখন করব, ঠিক আছে? এটা করবেন আর এটা করবেন। এবার আমরা চেষ্টা করি যে একদম উপরেরটা 1 1 2 1 2 3 আমরা কিভাবে করতে পারি। তো এখানে নেস্টিং লাগবে, লুপের ভেতরে লুপ লাগবে। সো উপরেরটা যতবার ঘুরবে ভেতরেরটা, মানে আমার বেসিক্যালি লাইন যা হবে তার সমপরিমাণ ভেতরের লুপ ঘুরবে, রাইট? তো এটা কিভাবে আমরা করতে পারি, তাই না? আমি চাচ্ছি 3টা লাইন, তাই না? একটু খেয়াল করেন, আমি চাচ্ছি 3টা লাইন। আমি শুরু করব 1 থেকে, আমার লাইন হবে কয়টা? 3টা। হুম, আমি আই প্লাস প্লাস করতে করতে যাব। লজিকটা বোঝেন, লজিক হচ্ছে প্রথম লাইনে শুধু 1, দ্বিতীয় লাইনে 1 2, তৃতীয় লাইনে 1 2 3। আয়ের যে মান তার সাথে বেস করে ভেতরের লুপটা ইনক্রিমেন্ট হবে। আমি একটা উপরে একটা হচ্ছে লাইন বরাবর যাওয়ার চেষ্টা করব, আমি একটা হরাইজন্টালি যাব আর একটা ভার্টিক্যালি যাব, রাইট? ভার্টিক্যালটা হচ্ছে বাইরের 1, দেন 1 2 1 2 3 যাবে। বাট এই যে ভার্টিক্যাল স্পেসিংটা আসছে আর ভেতরে হবে কি হরাইজন্টালি আরেকটা লুপ চলবে ভেতরের দিকে। সো ভেতরের লুপটা স্টার্ট হবে বেসিক্যালি কোথা থেকে? অলওয়েজ 1 থেকে। একটু খেয়াল করেন, স্টার্ট হচ্ছে কি 1 1 2 1 2 3। সো ভেতরের ফরটা যদি আমি বলি, এটাও শুরু হচ্ছে ডলার আই, বা আমি যদি বলি জে ইকুয়াল 1 ডলার জে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। লেস অ্যান্ড ইকুয়াল, এটাই মূল কন্ডিশন। আই, যে অলওয়েজ যাবে কোন পর্যন্ত? আই পর্যন্ত, এবং জে কে প্লাস প্লাস করতে হবে। যে আই পর্যন্ত যাবে মানে কি একটু বোঝেন, যে আমার প্রথমবার আয়ের ভ্যালু কত? 1 1 না? প্রথমবার আয়ের ভ্যালু কত? 1। তো যে যাবে কত দূর পর্যন্ত? 1 পর্যন্ত। ফার্স্ট লাইনে প্রিন্ট হবে কি 1। তারপরে যখন মানে এই লুপটা শেষ, এখানে যদি 1 বসে, এই লুপ কয়বার ঘুরবে? একবার না? আর এবার যদি আবার রিপিট হয়, আয়ের মান কত আছে? 2, এখানে এসে কত বসবে? 2। এই যে লুপটা রিপিট করবে কয়বার? 1 2। বিষয়টা বোঝা যাচ্ছে? তো এবার দেখেন আমরা কি করি। আমি ইকো করছি ডলার জে কে, এটা ডট করে আমি কনক্যাট করব, মানে একটা স্পেস দিয়ে দিব, তাই না? এটা স্পেসিং হবে, এবং শেষে লাইন ব্রেকটা হবে এখানে। যখন ভেতরের লুপটা শেষ হবে তখন আমার লাইন ব্রেক হবে, তাই কি না? এই যে এই লুপটা যখন শেষ হলো দেন লাইন ব্রেক হলো, 1 এর পর আবার লাইন ব্রেক, 2 এর 1 2 এর পর আবার লাইন ব্রেক, 1 2 3 এর পর আবার কি লাইন ব্রেক। সেটা বোঝা যাচ্ছে না? একটু বুঝতে পারতে হবে কিন্তু। তো আমার জব কিন্তু শেষ, এটা কিন্তু হয়ে গেছে উপরেরটা, হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ, একটু আউটপুটটা দেখায়। আউটপুট কোথায়?
ইকো দেই নাই, ইকো তো দিয়েছি না, এই যে ইকো বুঝি নাই। এটা গ্রেটার দেন কেন, এটা লেস ইকুয়াল তো, হ্যাঁ লেস ইকুয়াল 4 হবে, নট গ্রেটার ইকুয়াল। আর সে 4 পর্যন্ত ছিল না, একটু খেয়াল করেন 1 1 2 1 2 3 1 2 3 4, যদি ওখানে 5 দেন তাহলে আরেকটা লাইন আসবে। আয়ে যদি আপনি 5 দেন তার মানে কি লুপটা কতবার ঘুরবে, 5 বার ঘুরবে, 5টা লাইন হবে। লাস্ট লাইনে কি থাকবে 1 2 3 4 5। বুঝা যাচ্ছে না? তো সিচুয়েশনটা কি হচ্ছে, প্রথমে যখন আয়ের মান 1, এই ভেতরের লুপটা ঘুরছে কতটুক 1 পর্যন্ত একবার। তারপরে আমার আয়ের মান যদি এখন 2 পাচ্ছে তখন 1 2 হচ্ছে, কারণ 1 আর 2 স্পেস দিয়ে বসছে না। যখন এই লুপ শেষ তখন সে ব্রেক করে দিচ্ছে। তার মানে একটু খেয়াল করেন, এই লুপটা যখন ফার্স্ট বার আসলো ভেতরের লুপটা একবার ঘুরলো, এই লুপটা যখন আয়ের মান 2 হলো ঘুরে ভেতরের লুপটা কয়বার ঘুরলো, 2 বার। আবার রিপিট হয়ে আয়ের মান যখন 3 হয়েছে ভেতরের লুপটা কয়বার ঘুরলো, 3 বার। এই সিমিলার লজিক অ্যাপ্লাই করে আপনাকে পরের দুইটাও করতে হবে। ঠিক আছে, জট খোলার জন্য, বুদ্ধি বাড়ানোর জন্য। এই এক্সাম্পলটা আপনারা পাবেন। এবার আমরা হোয়াইল আর ডু হোয়াইল দিয়ে 1 থেকে 10 প্রিন্ট করি, রাইট? সিনটেক্সটা জানি। এখানেও ইনিশিয়ালাইজেশন আছে হোয়াইলের, এবং ইনিশিয়াল ভ্যালুটা শুরুতে দিতে হয় উপরে, তারপরে হোয়াইল দিয়ে কন্ডিশন দিতে হয়। সো $i less equal 10, দেন আমরা ইকো দিব ডলার কি i ডট br, এবং লাস্টে কি হবে, i কে প্লাস প্লাস করে দিতে হবে, তাই না? 1 থেকে 10 পর্যন্ত যেতে হলে তোমাকে প্লাস প্লাসেই যেতে হবে, তাই কি না? আসছে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হচ্ছে। যদি ইনক্রিমেন্ট না করি কি হচ্ছে বলেন তো? ওয়ানই তো আসতে থাকবে, জীবনেও 10 পর্যন্ত পৌঁছবে না। জাকির বুঝতে পেরেছেন? সো আমি ইনক্রিমেন্ট করি নাই, বা আমি যদি ডিক্রিমেন্ট করতে থাকি তাও ইনফাইনাইট হয়ে যাবে, কারণ আমার কন্ডিশন কি অলওয়েজ ফলস। কন্ডিশন ফলস না হলে তো সে ব্রেক করবে না, এটাই তো নিয়ম, রাইট? সো আমি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট না করাও কিন্তু বিপজ্জনক, রাইট? সো যদি আপনি কন্ডিশনে নিয়ে কাজ করতে চান, তাহলে বিষয়টা কি, আমাকে কন্ডিশন শুধু ছেড়ে ফেলে দিলে হবে না, আমাকে কন্ডিশনকে কোনো না কোনোভাবে ব্রেক করার ব্যবস্থা রাখতে হবে, আদারওয়াইজ লুপ চলতেই থাকবে, ইনফাইনাইট লুপে চলে যাবে। সিম্পল সিনট্যাক্স অফ হোয়াইল লুপ, আমরা হোয়াইল লুপের সিম্পল সিনট্যাক্স দেখলাম। এটাকে হরেক রকম ভাবে ইউজ করা যায় প্রজেক্ট ইউজে, বাট হোয়াইল লুপের ওপরেও কিন্তু অনেক ইউজ আছে। আপনারা যখন প্রোগ্রামিং সিনট্যাক্স নিয়ে পরবর্তী ক্লাসগুলোতে কাজ করবেন দেখবেন যেন হোয়াইল বারবার ঘুরে আসছে, রাইট? একই, ফর হোয়াইল ডু হোয়াইল সব একই কাজ করে, লুপ, রাইট? ফর হোয়াইল ডু হোয়াইল একরকম, আর ফর ইজ ডিফারেন্ট। আমি বুঝতে পেরেছি? যেমন স্টেটমেন্ট গুলোর সিনট্যাক্স কি ডিফারেন্ট, বাট কাজ কি সেম, ঠিক এদেরও তাই। ক্লিয়ার? আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই করবেন, ঠিক আছে? আমি শুধু যে জাকির আর ওসমানকে টার্গেট করেছি এই বলেই না যে আমি অন্যদের চেহারা দেখছি না, সবার চেহারাই কিন্তু আমি দেখছি, রাইট? তো সবার সামনেই কোশ্চেন যাবে, আজ হোক আর কাল। ওকে, স্যার ওই দিন বলছিলেন একটা ওয়েবসাইটের নাম বলবেন, প্রথম ওয়েবসাইটে বলছিলেন কোডিং লজিকের জন্য বের করি, আমরা ডু হোয়াইলটা শিখি আগে। $i 1 do
echo $i beer $i increment $i less equal 100. $i equal 1 do echo $i এটার মানে কি, রাইট? সিনট্যাক্সটা একটু অন্যরকম, তাই না? এর আগের গুলোতে কন্ডিশন উপরের দিকে ছিল, এখন কন্ডিশন নিচের দিকে, তাই না? সো এটা একটু ডিফারেন্ট ধাঁচের লুপ সিনট্যাক্স। কন্ডিশন চেক করে কোথায়? শেষে, শুরুতে না। তার মানে আমার আয়ের ভ্যালু 1 2, তার মানে করো, ভেতরে যাও, i1 প্রিন্ট করো, আয়ের ভ্যালু ইনক্রিমেন্ট করো, দেন কন্ডিশন চেক করো, রাইট? বেসিক্যালি আমি যদি এখানে আমি যদি বলি 10, এখানে যদি আমি 11ও দেই, নর্মাল নিয়ম অনুযায়ী যে ইনিশিয়াল ভ্যালু যদি কন্ডিশনাল ভ্যালু থেকে বড় হয় তাহলে আমরা কি করতাম? অলওয়েজ কি এক্সিকিউট হতো না, কিচ্ছু দেখাতো না, ব্ল্যাঙ্ক আসতো। বাট এখানে আমার ইনিশিয়াল ভ্যালু 11, কন্ডিশনাল ভ্যালু 10, তারপরেও কি লুপের মধ্যে ঢুকছে, কারণ কি কন্ডিশন চেক হচ্ছে কোথায়? শেষে, দ্বিতীয়বার। প্রথমবার কোনো কন্ডিশন চেকিং নেই। সো আমরা যদি আউটপুট দেখার চেষ্টা করি, প্রিন্ট হবে মূলত 11, তারপরে কিন্তু ব্রেক হয়ে গেছে, রিপিট করে নাই, কারণ কি কন্ডিশন ফলস। কন্ডিশন কি ফলস না? তার মানে ডু হোয়াইল লুপ কি করে? কন্ডিশন ফলস হলেও একবার কি করে? স্টেটমেন্ট এক্সিকিউট করে। কন্ডিশন ট্রু হলে সে দ্বিতীয়বার এক্সিকিউট করে, বাট মিনিমাম একবার সে ব্লক এক্সিকিউট করবেই। এই ধরনের অনেক সিচুয়েশন আপনার সামনে আসবে যে কোনো প্রকার চেকিং ছাড়া তাকে ঢুকতে দাও, দ্বিতীয়বার আসলেই তাকে চেক করো। দ্বিতীয়বার থেকে এক্সিকিউট করতে গেলে তোমাকে কন্ডিশন চেক করে আসতে হবে, বাট প্রথমবার চেকিং এর দরকার নেই, তখন ইউজ করতে হবে কি ডু হোয়াইল। আর প্রথমবার থেকেই চেক করতে হবে, তখন আপনাকে ইউজ করতে হবে ফর বা হোয়াইল। দ্বিতীয়বার থেকে চেক করতে হবে, তখন আপনাকে ইউজ করতে হবে কি ডু হোয়াইল। বুঝতে পেরেছি? কন্ডিশন ট্রু হলেই লুপিং হবে, ফলস হলে হবে না, এটা কিন্তু লুপের প্রথম শর্ত। বাট ডু হোয়াইলের ক্ষেত্রে কি প্রথমবার চেক হবে না, দ্বিতীয়বার থেকে চেক হবে। ক্লিয়ার? প্রথমবার কোনো প্রকার কন্ডিশন চেকিং নেই, দ্বিতীয়বার থেকে কন্ডিশন চেকিং। ওকে, এবার দেখেন আমার প্রথমবারও মানে আমার কয়বার লুপিং হবে এবার? 10 বার। কারণ কি আমি প্রথমবার ট্রু ছিলাম, দেন আমার কন্ডিশন যতবার ট্রু হচ্ছে ততবারই আমি ঘুরছি, এবং যখন ফলস হচ্ছে তখন আমি বের হয়ে আসি। ক্লিয়ার? সো এই সিনট্যাক্সটাও আমাদের জানা থাকতে হবে। সো এই ছিল আজকের দিনের আলোচনার বিষয়। আমরা বাসায় গিয়ে সিনট্যাক্স গুলো সুন্দর করে প্র্যাকটিস করব, এবং আমি যে অ্যাসাইনমেন্টটা করতে বলেছি সেই অ্যাসাইনমেন্টটাও সম্পন্ন করব। আমি দেখতে পাচ্ছি অ্যাসাইনমেন্ট করা হচ্ছে না, কেউ কেউ করছে, কেউ কেউ করছে না। মুশফিক ক্লাস পান নাই, ওকে। বাট হ্যাঁ, আমি পেয়েছিলাম, ফাইল তোলা হয়েছে, বাট পারমিশন লাগে, হ্যাঁ, চ্যানেলের ওইটা অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনারা এখন থেকে দেখতে পারবেন। তো পেন ড্রাইভ দিয়ে দেন, এবার আজকে শুনে আজকে আমরা ইয়ে করব। আমি যখন এটাকে স্টপ করব, কত নম্বর ভিডিও এটা আপনারা